যে একটা নিষিদ্ধ জিনিস যেটা আপনি জানেন আপনার দেখা উচিত না, ওটা আপনার সামনে আসলে আপনি দেখবেনই। বারিশরে এদের তো আমি ব্লগ দিয়ে দিছি কারণ আমি চাই না এদের দেখতে, কিন্তু থাকতে আমি চাই, আমি অবশ্যই ট্রেন্ডিং এ থাকতে চাই। আমি জাস্ট আমার মনেরটা শেয়ার করি, ওটা অলরেডি ভিউ হয়ে যায়। বারিশকে ভুয়া ভুয়া বলে বের করে সেটা নিয়ে স্ট্যাটাস লিখছো বলো, বা আমি উল্টাপাল্টা পোস্ট দিছি ওই জন্য জুকারবার্গ রাগ করছে নাকি আমি জানি না, প্রচুর রিপোর্ট আসে। দেখ বারিশা চুপ থাকলেই পারতো, আপনার সাথে যে থাকবে সে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে। তো ভালো না, খারাপ বেটা। ওনাকে অনেক গালি দেয় কিন্তু ওনার হাজবেন্ডকে নিয়ে কিন্তু মানুষ বাজে কথা বলে না, রং কাজে সাপোর্ট দিচ্ছে। উনি তো পরিমণি না যে ছোট ছোট জামা পরবে, ওনাকে কি কাস্ট করছে কেউ? আর অপু বিশ্বাসের সাথে বারিশা মিলাবে? তো অপুর সাথে কেন মিলাবে ভাই? অপু একটা সাকিব খানের বউ, কতগুলা মুভি করছে। অপুর কিটা পরিচয়, সাকিব খানের বউ পরিচয়। এটা এদেরকে মানুষ দেখলে কিন্তু জড়ায় ধরবে না। ভাইরাল হইলেই মানুষ নিজের সেলিব্রিটি দাবি করে কিভাবে? ভাইরাল তো আর সেলিব্রিটি এক জিনিস না। তনির মতো বাংলাদেশে অনেক মেয়ে হইতে চায়, কিন্তু বারিশার মতো কয়টা মেয়ে হইতে চায় আমি জানি না। আর বর্ষার মতো তো আমার মনে হয় কোনো মেয়ে হইতে চায় না, হয়তোবা চায় না যে আমি একটা বুড়া জামা বিয়ে করব। বারিশা আর বর্ষা ওরা কেমনে সেলিব্রিটি? কোনো সেলিব্রিটি না ওরা। মেয়েরা হচ্ছে একটু খোলামেলা জামা কাপড় পরে, তাহলে মানুষ খুব আগ্রহ করে দেখে। দরকারে দুটো গালি দেওয়ার জন্য আইসা লাইফটাতে ঢুকে। চামচামি কম করো প্রিয়, তুমি কার চামচামি করছো? তনি চামচামি করছো। গাইজ ওয়েলকাম টু মুনজামেদ শো। আমি মুনজামেদ। আমার গেস্ট আজকে একটু আগে শুরু করছিলেন লাইফটাই যে ওর জন্য ওকে নাকি মোটা লাগতেছে, বাট ও প্রেগনেন্ট, ও বলতেছে না। ভাই আমি ও প্রেগনেন্ট কিন্তু মোটা হয়ে আমার শ্বশুর বাড়ির সবাই পাগল হয়ে যাবে, পরে মিষ্টি টিষ্টি নিয়ে সব বাসায় এসে বলবে বৌমা। আচ্ছা সরি প্রেগনেন্ট না ভাই, আমি ডিস্টিং করতেছি, আমি জানি না, বাট ওকে একটু মোটা লাগতেছিল বলছিল, এই জন্য আমরা লাইফটা চেঞ্জ করছি। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওর হচ্ছে ক্রাফটস ফিউশন, আপনাদের খুবই প্রিয় পেজ মনে হয়, অনেকেই এই পেজটাকে চেনেন এবং ওর পেজে অলমোস্ট না এখন মনে পুরোপুরি হয়ে গেছে 300k ফলোয়ার্স হয়ে গেছে। কত আমি নিজেও জানি না। আচ্ছা প্রচুর ওর এখন হয়ে গেছে। ও এবং সেখানে আপনারা মেয়েদের ড্রেস যেগুলো শাড়ি এন্ড সালোয়ার কামিজ এন্ড এভরিথিং, কি যেন তুমি তখন কি যেন বললা, কি ছাড়া সব জুতা ছাড়া সবই, জুতা ছাড়া, হ্যাঁ ও জুতা ছাড়া সব দিচ্ছে এখানে আপনাদের এখানে। আর হচ্ছে 300k হওয়ার জন্য ও আসলে মনে একটা ফ্রি ডেলিভারি অফার দিয়েছিল। না আমি হচ্ছে 4-5টা পেজ মানে যারা নতুন পেজ তাদেরকে ফ্রি আমি প্রমোট করে দিচ্ছি। ও আচ্ছা, নিজের পেজের পাশাপাশি প্রমোটও করে দিচ্ছ? হ্যাঁ আমি প্রমোট করি না, আমি ব্র্যান্ড প্রমোটার না, বাট 4-5টা নতুন পেজ আমি মনে করলাম যে অ্যাজ এ গিফট প্রমোট করে দিই। হ্যাঁ, আর এই টাইটেল নিয়ে আমাকে কিছু দোষ দিবেন না, টাইটেলটা ওরই দেওয়া। সব জায়গায় এই সবই লিখতেছে, সব জায়গায় এইসব লিখতেছে, বিশ্বাস করেন আপনারা। যদি আপনারা দেখতেন যে কি করে, মানে ভাই এরা সবাই শুধু এইসব নিয়ে পড়ে আছে। এবং বিজনেসের তো 12টা, বিকজ বিজনেস তো আসলে করতেছে তনিয়ার বারিশ, বিকজ ওরা ঝগড়া করতে পারতেছে, এই জন্য নাকি ওদের বিজনেসেরও অনেক না ভালো বিজনেস দিচ্ছে। ওকে, আমরা আরেকটা গুড নিউজ আমাকে আসার পরে দিল, ইনফ্যাক্ট প্রথম আলো সেটা নিউজ করে ফেলছে। ওরা তো সবাই পরিমণিকে আইডল মানে, বিশেষ করে বর্ষা। আমি না ভাই, আমি কাউকে আইডল মানি না, আমার আইডল আমার মা, আর কেউ না। এসব তো যে আমার সামনে আন্টি বসা তো সামনে, সেই জন্য এখন বলতেছে, কিন্তু আন্টির আশেপাশে যা যা বলেও ওর আইডল যে কারা, কোনোদিন না। আচ্ছা সেটা আমরা আসতেছি, আজকে তো ওকে ধরা হবে, আপনারা যদি রেডি থাকেন। হ্যাঁ, আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে হুইসি বাদ দিয়ে যদি কোশ্চেন থাকে তখন আমাকে সেগুলো করেন, ওকে ধরা হবে আমরা, ঠিক আছে? খুবই নার্ভাস বানায় ফেলতেছেন আমারে, পাশে রাখো। সুমিস ডেইলি লাইফ, থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট। আপনি কমেন্ট করেছেন তনি, বর্ষা, অপু বিশ্বাস সেম, যা হয়েছে কার ইশারায় হচ্ছে বোঝা উচিত, আর চুপ থাকেন না, এদের জন্য আজ সোশ্যাল মিডিয়া এমন হয়। ভেরি ট্রু। তুমি কি এটার সাথে একমত যে কথাটা বললো? দেখেন ভাইয়া, আমি সত্যি কথা বলতে আমি তনি, বর্ষা, আপু আর বারিশ ওনাদের কথা বললাম, তো আপুই বলবো, ওনারা সবাই আমার সিনিয়র। রিয়েলি? হ্যাঁ, ওরা তো বলবে তুমি হতে সিনিয়র। আচ্ছা তাহলে তো খুব ভালো, আমি সিনিয়র হলে তো খুবই ভালো, আমার তাহলে আপু বলবে। তো আমি কি বলবো, আমি তনি আপুর বিষয়টা আমার টোটালি আলাদা লাগে, বাট আমার কাছে মনে হয় যে বর্ষা আর বারিশ এদেরকে আমি একদমই দেখতে পারি না, একদমই না। তনি আপুকে আমার ভালোও লাগে না, খারাপও লাগে না, মানে মাঝামাঝি। ওনার আমার ফানি লাগে, তনি আপুরে ওনার ফানি লাগে। দেখো, বিইং ফানি এন্ড বিইং উইটি, এটার একটা মানে একটা থিন রেড লাইন আছে, এটা দুটার মাঝামাঝি, ঠিক আছে? ফানি এবং উইটি হইলে তোমাকে একটু পড়াশোনা জানতে হবে, এডুকেটেড হইতে হবে, ফানি ভারও হইতে পারে। বাট তনি যেটা ওর কমপ্লেন ওর নামে, যে ও মুখটা ওর খুব খারাপ, ও রাত 1-2টার সময় মধ্যরাতে আইসা স্লিভলেস পরে ওন্না ফেলে আঁচল ফেলে লাইভ করে, আর মুখের ভাষার কথা তো নাই বললাম।
এটা এখন এটাকে তোমরা ফানি বলে বলে এরকম ওরে মাথায় তুলে দিছো, ও ভাবতেছে এটাই ফানি, এটাই আলটিমেট না। ওনাকে আমার কেমন লাগে আমি বলি, আমার বরিশালে একটা দুঃসম্পর্কের চাচি আছে, উনি হচ্ছে ঝগড়া হলে মানে শাড়ির আঁচল ফালায় দিয়ে লাফায় লাফায় ঝগড়া করে, তো এটা আমরা খুবই এনজয় করি। একটু পরে উনি খুব সবকিছু ভুলে গিয়ে খুব স্বাভাবিক আচরণ করে। তো তনিয়াপুরে আমার মনে হয় যে উনি যখন বলে ওনার কোনো সেন্স থাকে না, উনি কি বলতেছে না বলতেছে এবং কোথায় বলতেছে মানে উনি সোশ্যাল মিডিয়াতে বলতেছে, ঘরে না। তুমি কিন্তু পাড়ায় ঝগড়া করতেছো না, ঘরে ঝগড়া করতেছো না। আর আমার মনে হয় ওইটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রেনিং এর ব্যাপার আছে, হয়তো বা ওনাকে ওনার বাসা থেকে বলতেছে না কেউ যে এটা করো না, বা হয়তো বা এই কারণেই আসলে এটা। আর কি বলবো। ওকে, সো তনিকে তোমার ফানি লাগে, বারিশকে তুমি দেখতেই পারো না। আমার খুবই ইরিটেট লাগে ওনারে দেখলাম, মনে হয় অ্যানাবেলি চলে আসছে সামনে। ওনাকে আমার 2011 থেকে ইরিটেট লাগে। কিভাবে? উনি হচ্ছে যে নামটা বলো, কি নাম? বারিশের কথা বলছো। উনি হচ্ছে আমি যে কলেজে পড়তাম ওই কলেজে উনি সিনিয়র ছিল। মানে কলেজ না, কলেজের নাম বলবো না আমি। মিরপুরে না, মিরপুরে না। আচ্ছা, তাহলে উনি কোন কলেজে পড়ে এটা সবাই জানে। না আমি জানি না, তো বলো না। জানলে তো বলতে পারবো। কলেজের নাম বলা যাবে না, কারণ এইটা ক্যান্টনমেন্টের মধ্যে এটা প্রবলেম হতে পারে। আচ্ছা। তো উনি যেই কলেজে পড়তেন, ওনার মানে আম্মু আমাদের ক্লাস টিচার ছিল। তো ওনার আম্মু হচ্ছে সারা দিন মেয়েদের বকা দিত, আর স্পেশালি আমাকে আর আমাদের সার্কেলকে, এই ড্রেস পরছো কেন। উনি, আমার মনে আছে, উনি হচ্ছে ক্লাসে একটা মেয়েটা হচ্ছে একটু হাইটে কম, তো একটা ফ্রক পরে আসছিল। ওকে যে কি পরিমাণ অপমান করছে, ওড়না পরে নাই তাই, মানে তখন হচ্ছে ড্রেস রেডি হয় না, আমরা তখন ফার্স্ট ইয়ারে ছিলাম। তো তখনই আমরা ওনার মেয়েকে স্টক করতাম। তখন বারিশ অলরেডি বিয়ে করে ফেলছে মনে হয়, পালায় গিয়ে বা কিছু, আমি পাস্ট নিয়ে কথা বলতে চাই না। তখন তোমার ঘটনা আসলে তো বলতে হবে। তো শোনো, তুমি যদি মলিব হইতে চাও এখানে বসে, তাহলে কিন্তু লাভ নেই। হ্যাঁ, আমি বলতেছি। তো তখন আমরা ফ্রেন্ডরা ওই বারিশের আইডিটা দেখতাম, বলতাম দেখ নিজের মেয়ে এরকম, আর উনি সারাদিন আমাদের বকে বেড়ায়। আর ওনার মা, আমার মাকে যে কতবার কলেজে ডাকছে রে ভাই, তখনই আমার হচ্ছে খুব রাগ হইতো যে ভাই নিজের মেয়েরে শাসন করে না। ওনার আন্ডারে কিন্তু অনেক মেয়েরা এখন অনেক ভালো ভালো পজিশনে আছে, খুব রেসপেক্টেবল পজিশনে আছে, কিন্তু উনি ওনার নিজের মেয়েকে শাসন করতে পারে নাই। তো এইটাই। আর বারিশকে আমার কখনোই ভালো লাগে না, ওরা ছোটবেলা থেকে কেউ দেখতে পারতো না। আমাদের kaleje আমরা যখন ছিলাম, মানে আমার ফ্রেন্ডরাও বলতো দেখ ম্যাডামের মেয়েটা কেমন কেমন, মানে আছে না একটা, ওই যে তখনই বিয়ে করে ফেলছে। আমাদের তো একটা অ্যাম্বিশন থাকে, আমরা গ্র্যাজুয়েশন শেষ করব, ভালো একটা জব করব। তো যতদূর আমি জেনেছি, এটা সত্যি কিনা আমি জানি না, এটা উড়া খবর চালায় দেওয়া সোর্স আর কি, যে ওনার মেয়ে নাকি নিজের থেকে বিয়ে করছে। আর তখন ওনার হাজব্যান্ডকে আমি দেখছি যে যায় না ওনার সাথে। তো তখন আমাদের কলেজ ক্যাম্পাসে বলতো যে মনে হয় টাকার জন্য বিয়ে করছে, বা তখন ওরা নিয়ে একটু গসিপ হইতো কলেজে থাকতেই। তো তখন ও অলরেডি বের হয়ে গেছে কলেজ থেকে, ইন্টার দিয়ে, আমরা ফার্স্ট ইয়ারে। তো তখন থেকে ওরা চিনি, ওরা আমার তখন থেকেই ভালো লাগে না, এই আর কি। আর এখন তো ওরা আমার কি বলবো, দেখতে মন চায় না। ওরা কেন সেটা কেন এখন দেখতে মন চায় না? কেন এখন দেখতে মন চায় না? তখন একটা গ্রাস ছিল, বিকজ ওর মা টিচার এবং তোমাদের ক্লাস টিচার। কেন? কারণ মানে দেখেন ওর চেহারাটা, ওরা কিন্তু আগে খুব সুইট লাগতো, আপনার শোতে আমি দেখছি। চেহারাটা এমন বানাইছে, আর কথার মধ্যে এত অহংকার, লাইক আমার একটা গোল্ডের ওয়াচ, আমার বাসার একটা ফ্ল্যাট আছে আলাদা। তো এই সব কথাগুলো না শুনলে, এখন ধরেন আপনার অনেক কিছু আছে, সেটা ক্যামেরার সামনে যদি আমি সারাদিন শো অফ করি, সারাদিন বলি, এই জিনিসটা কিন্তু ভালো লাগে না। আর আপনার কি আছে সেটা কিন্তু আপনার অ্যাপিয়ারেন্সে বুঝে যাবে, আপনাকে বলতে হবে না। যেমন আপনি জুতাটা পরছেন, দামি আমি বুঝতেছি, আপনি কি আমাকে বলবেন এইরকম বিষয়টা। সো এই শো অফ করে দেখে, শো অফ করে ওকে আমি অনেক আগেই ব্লক মারছি। আমার যাকে ভালো লাগে না আমি ব্লক করে দিই, কিন্তু অন্যান্য প্রোফাইল থেকে চলে আসে। মানে ক্লাস ফ্রেন্ড কখন হইতে পারে না, ক্লাসমেট ছিল শুধু, মানে মেট না, ও সিনিয়র ছিল, মানে 2 বছরের সিনিয়র ছিল। হ্যাঁ, 2 বা 3 বছর। আমার বয়স এখন 29। আচ্ছা, ও মাত্র না, কই মাত্র বুড়ি। তো বয়স তো বারিশ তো 27 বলে, তাহলে তো ঠিকই বলে। কিভাবে 27? ও 31 হবে না, তোমার চেয়ে বড়। ও 27 কিভাবে? ও তো আমার থেকে 2-3 বছরের সিনিয়র। আচ্ছা, এখন আবার 1 বছর বাড়ায় ফেলতেছে। আমরা যখন মানে ফার্স্ট ইয়ারে, তখন অলরেডিও পাস করে বের হয়ে গেছে, ওর তখন বিয়ে হয়ে গেছে। তাহলে হোয়াট ডাজ ইট মিন? সিনিয়র না মানে? তোমার চেয়ে সিনিয়র, রাইট। হ্যাঁ, সো এই জন্য দেখতে পারো না ওকে। অনেক কারণ, বলো কয়েকটা কারণ। শো অফ করে, তারপরে উল্টাপাল্টা সার্জারি, মানে স্পেশালি এই জায়গাটা পিরামিডের মতো বানায় ফেলছে। তনিয়াপুও বানায় ফেলছে, ওনার আগে ভালো দেখাইতো অনেক। হ্যাঁ, ওনাকে আগে অনেক সুইট লাগতো, উনিও চোখা বানায় ফেলছে। তো চোখার বিষয়টা আসলে আমার একদমই নিতে পারতেছি না। ঠোঁট মনে হচ্ছে বল্লা কামড় দিয়ে ফুলায় ফেলছে। সবকিছু মিলে দেখলে কেমন জানি ঘৃণা লাগে আমার কাছে। একটা অভুক্তি আছে না, হরর মুভি দেখলে যেরকম মানুষের একটু ইয়ে লাগে, ওই রকম আর কি লাগে, ভালো লাগে না।
ওকে বিকজ অফ শো অফ করে ওর সার্জারি করছে বা বিহেভ খারাপ। আমি কয়েকটা সেলারের সাথে পার্সোনালি কথা হয়েছে, তো উনি নাকি যে ওনার বাসায় নাকি কাপড় নিয়ে গেছিল ইয়ে করার জন্য, প্রমোট করার জন্য, উনি নাকি বাসার ভিতরে ঢুকতে দেয় নাই, এরকম কয়েকজনকে শুনছি যে ভিতরে ঢুকতে দেয় নাই। তারপর লাইভ করার পরে কাপড়গুলো নাকি ঠিক মতো ভাঁজও করে দেয় নাই, একদম দলা মোচা। তো যারা সেলার তাদের প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক বেশি প্রিশিয়াস, এটা একটা রিঙ্কেলস পড়লে অনেক খারাপ লাগে। তো উনি নাকি এই কাজগুলো করে বারিশা, তো এই কারণে ওনারা মানে যার সম্পর্কে আপনি খারাপ শুনবেন তাকে আপনার কেন ভালো লাগবে? বারিশার কোনো কিছুই ভালো লাগে না তোমার? একটা জিনিস ভালো লাগে, মানে অনেক অ্যাক্টিভ, মানে অনেক চিল্লায় কথা বলতে পারে, নন স্টপ কথা বলতে পারে, তারপরে মিথ্যা কথা বলতে পারে অনেক, মানে এটা একটা কনফিডেন্সের ব্যাপার, মানে কনফিডেন্ট অনেক। কি মিথ্যা কথা বলছে লাস্ট? তো অনেক কিছুই তো বলে, এই যে আপনি বলেন যে বসে 27 বছর বয়স, এটা না ও বলে না, বলছি তোমার সাথে ওইরকম মানে মিথ্যা কথা কি যে মানুষের পিছে লাগে। তারপরে যে ওনার হাজবেন্ড যে একটা বাজে মন্তব্য করলো তো উনি আপনার হাজবেন্ডকে নিয়ে, কারো হাজবেন্ডকে তো টানার দরকার নেই, তো ওইগুলাকে সাপোর্ট করা এগুলো আমার কাছে আসলে ভালো লাগে না, কারণ উনি এমনি ফেমাস, ওনাকে কিন্তু কারো পিছে লাগিয়ে ফেমাস হওয়ার দরকার নেই। এই ফেমাসের ভিতরে আমি আসবো, এই টপিক নিয়ে কথা বলবো। তুমি আরেকজনের নাম বলতেছিলে, বর্ষার কথা বলছিলে, বলো এটা। ওনাকে দেখলে আমার মনে হয় কি জানেন, যে কিছু তান্ত্রিক আছে না অনেকদিন ধরে গোসল করে না, তারপরে বুড়ো জাদু করে, তারপরে হচ্ছে মানে কালা জাদুকর, ওনারা দেখলে আমার এক্স্যাক্টলি মনে হয় উনি কালা জাদুকর, উনি অনেকদিন ধরে গোসল করে না, এইটাই মনে হয়। মানুষ বলেন উনি ক্রিমিনাল, মানসিক রোগী, আমার এটা মনে হয়। আমার মনে হয় কি অ্যাকচুয়ালি উনি কালা জাদু করে, নাহলে এতগুলা বেটা কিভাবে পটায়? আমার কোশ্চেন খুবই, যে কোনো মেয়ে পড়াতে পারে নাকি না? ওর উপরে পড়াতে পারে? আমি যে কোনো মেয়ের কথা জানি না, বাট সুন্দর মেয়েরা পড়াতে পারে, কিন্তু ও তোমার কোশ্চেন হচ্ছে ওর মতো মেয়ে কেমনে পড়ায়? না 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 না, দেখেন আমি অনেক সুন্দরী মেয়ে দেখছি, মানে আমার ফ্রেন্ডরাই অনেক সুন্দরী মেয়ে দেখছি যে একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করতে পারতেছে না, বিকজ অফ হাবাগোবা, মিথ্যা বলতে পারতেছে না, কেলায় কেলায় হাসতে পারতেছে না। আমার মনে হয় প্রেম করার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই, এটা চারিত্রিক বিষয়। আপনি কতটা প্রেম করবেন এটা আপনার চরিত্রের উপর ডিপেন্ড করে। আর ওনারে দেখলে মনে হয় যে বেচারি খালি তাবিজি করে বেটাদের পটাইতেছে, নাহলে এতগুলা মানে ভালো ভালো লোক তারে কেন বিয়ে করবে? ভালো নাকি ওর লেভেলেরই? যে রুমি রহমান, যে অনেক ভালো একটা লোক, জেন্টাল একটা পার্সন। তারপর আরেকজন জ্যাকি, উনিও তো একটা জেন্টাল পার্সন। আরেকজন শুনছি কৌশিক, আমি জানি না ওনার হাজবেন্ড কিনা, ওনার সাথেও তো কিছু একটা ছিল, কারণ উনি কেক কাটছে ওনার ছবি দিয়ে। তো কিভাবে কি কালা জাদু না করলে কেমনে পড়বে? তুমি কেন দেখতে পারো না? ওনার কথাবার্তা খুবই আমার মানে থার্ড ক্লাস লাগে, মানে খ্যাত লাগে, বস্তি টাইপের লাগে কথাবার্তা, মানে একটা লেভেলে উনি নাই। আর উনি যখন কথা বলে এই যে এভাবে, মানে একটা মেন্টাল টাইপের একটা অ্যাপিরিয়েন্স ওনার থাকে, আর এত চিৎকার করে কথা, মানে ওই যে আমাদের বাসার নিচে কতগুলো টিন শেড ছিল আগে, টিন শেডে সকালবেলা হলেই আন্টিরা চিৎকার করতো, চুলা পাচ্ছে না, তারপর কলের পানি পাচ্ছে না। ওনারা আমার ঠিক ওই থেকেও ডেঞ্জারাস লেভেলের লাগে। এত চিৎকার করে মানুষ কিভাবে কথা বলে, আর মিথ্যা কথা এত কিভাবে বলে? আই জাস্ট হেট হার। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া যদি 10 জন মানুষের মধ্যে আমার হেট করতে পারলে আমি খালি তারই হেট করবো, আমি বারিশটাও এত হেট করি না, কারণ বারিশ অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার আছে, তাও না ওখান থেকে বের হয় না, রুড হইলো রুড, জেনুইন যাই হোক জেনুইন, হ্যাঁ, কিন্তু ওর কিছুই নাই। ওর মানে, আর ও দেখেন বারিশকে বলি আর তার একটা ভালো মা, ওর বাচ্চারে দিয়ে যা করাইতেছে। আজকে একটা ভিডিও দেখলাম 300 ফিটের রাস্তা, ওইখানে মেয়েকে নাচাচ্ছে, কে কি জানো, বর্ষা, মেয়েকে ওইখানে নাচাচ্ছে। আমি গাড়িতে আসতে আসতে ভিডিওটা দেখলাম। 300 ফিটে তো আমার মনে হয় খুব ভালো মানুষ কম যায়, রাতের বেলা খুব আলতু ফালতু ছেলে পেলে যায়, ওইখানে মেয়েটা তুমি মেরে ক্লাসিক্যাল শিখাও, ডান্স করো, ভালো প্ল্যাটফর্মে ডান্স করো। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে ডান্স করো, যাই করো, ভালো প্ল্যাটফর্মে করো। রাস্তাঘাটে টিকটকে বাচ্চা একটা মেয়ে, ও এগুলো এখন কি শিখবে যদি ওরা এখন রাস্তাঘাটে ডান্স করে? মানে মায়ের মতো বানাইতেছে, মায়ের থেকে শোয়াশে বানাচ্ছে। ওকে, সো তুমি তনিকে তোমার ফানি লাগে? ফানি লাগে, বাট শি ইজ নট রাইট অলওয়েজ, এটা। ওকে, বারিশকে তোমার পছন্দ না? ইরিটেট, খুব ইরিটেটিং লাগে। আর বর্ষাকে? আই জাস্ট হেট হার, আই জাস্ট টোটালি হেট হার। তোমার একটু বিজনেসটা একটু শুনি না, কারণ সিচুয়েশন ঈদ আসতেছে সামনে, একটু প্রমোট করে দেন, আমরা বাকি গল্প একটু যাব। ঈদে আমাদের, এটা আমার ঈদের শাড়ি, বাই দ্য ওয়ে আমি আজকে পরে ফেলছি। ঈদে আমাদের এটা বলো,
এটার প্রাইস আমি জানি না, এটা আমার অফিস থেকে আজকে আমি বলছি যে সাদার মধ্যে কি কি শাড়ি আছে আমার একটু পাঠাও, তো পাঠিয়ে দিছি। সাদার মধ্যে এটা যে অফ হোয়াইট, হ্যাঁ বলছি সাদার মধ্যে, তোরা কয়েকটা ডিজাইন পাঠাইছে আমি পরে নিছি। এটা প্রাইস আমি জানি না, এটা প্রাইস বেশি হবে না, 2 এর কাছাকাছি হবে হয়তো বা। ওকে, শাড়ি থাকছে, জুয়েলারি থাকছে, এই তো। ওকে, বলো এই অফারটা আর অফার কবে থেকে পাবে? অফার বলতে আমাদের আসলে না কোনো ওইভাবে অফার দেওয়া হয় না যে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট, ঈদে তো ডিসকাউন্ট দেওয়ার সুযোগই হয় না, স্টক আউট, সব স্টক আউট হয়ে যায়। তো ঈদে আমাদের অনেক নতুন নতুন কালেকশন থাকবে। ড্রেস তো আমরা ঈদের কোথা থেকে আসে তোমার এগুলো? শাড়ি ইন্ডিয়া থেকে আসে। ড্রেস আমরা নিজেরা মেক করি, একদম আমাদের নিজস্ব ব্র্যান্ডেড ড্রেসের কাপড়টা থেকে শুরু করে সুতা, তারপরে আপনার প্রত্যেকটা জিনিস ড্রেসের ম্যাটেরিয়াল সব আমাদের নিজেদের ইয়েতে। এবং একটা আকর্ষণ আছে আমাদের, ঈদে এবং পহেলা বৈশাখে আমরা নতুন হাতের কাজের গয়না তৈরি করছি। এটা আমি একটু ট্রেলার দিলাম, এটা বাংলাদেশের কোনো কোথাও কোনো পেজ হাতের কাজ মানে সুই সুতা দিয়ে যেমন আমরা ড্রেস বানাই, হাতের কাজের গয়না আসতেছে আমাদের। এটা বাংলাদেশে তো কোনো পেজে নাই, আমি জানি না ওয়ার্ল্ডে কোনো পেজ আছে কিনা। হাতের কাজের তৈরি গয়না মানে গয়নার মধ্যে আপনার সুই সুতার সেলাই থাকবে, এরকম একটা কনসেপ্ট আমরা রাখার চেষ্টা করছি। তো আশা করতেছি খুব ভালো রেসপন্স পাবো, সবসময় সবার ভালোবাসা পাই। এবং আমরা তো কখনো বুস্টিং করি না, কোনোদিনও না, আমার পেজ আমি কখনোই বুস্ট করি নাই। আমার যদি মনে হয় যে আমার একটু রিচ ডাউন যাচ্ছে আমি তখন ডিসকাউন্ট দিয়ে দিই। আর উল্টাপাল্টা কথা বলো? না, আমি উল্টাপাল্টা কথা বলি না, উল্টাপাল্টা ভিডিও দেয়। আপনারা যদি ওর পেজে দেখবেন, ও বারিশ তনিয়ার বর্ষা কথা বলতেছে, ওর নিজের কিন্তু প্রচুর উল্টাপাল্টা ভিডিও আছে। এই ভাইয়া ওর ভিডিও না, আসলে আমি কোনোদিন কারো নাম নিয়ে কথা বলি না। করতে দেন আমাকে, দেখছো আমি তোমার প্রমোট করতেছিলাম। মানে ওর উল্টাপাল্টা মানে অন্যদের উল্টাপাল্টা ভিডিও নিয়ে ও কিছু ভিডিও বানায়, সেগুলো আসলে মজার, সেটাই বলতেছিলাম। একটা মেসেজ তুমি দাও। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি কিন্তু নাম নিয়ে কখনো ভিডিও বানাই না। তোমার সেই সাহসই নেই? হ্যাঁ বলতে পারেন, আমি ভীতু। ওকে, আমি তোমার কিছু উল্টাপাল্টা কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই। ও হচ্ছে ক্রাফটস ফিউশনের জান্নাত। তুমি একটা ইসে লিখছো, লাইভে স্ট্যাটাস দিছো তুমি, যে অন্যের ঝগড়া দেখতে মজা লাগে, আগে পাশের বাসায় ঝগড়া হলে জানালা দিয়ে দেখতাম, এখন নিউজ ফিডে দেখি। এটা নিয়ে একটু বলো আমাদেরকে। ট্রু, মানে যেদিন ওই যে তনিয়া আপু আর বারিশার ঝগড়াটা হয়েছে ভাই, আমি এতবার দেখছি আর আমি এত হাসছি। ওই যে মুখ বেঁকা করে করে নেচে নেচে আই ওয়াজ জাস্ট লাইক, মানে আমি ওই যে ছোটবেলায় চলে গেছি, যে সামনের বাসার আন্টিরা ঝগড়া করতেছে, তারপর বরিশালের চাচি শাড়ি উঠায় ঝগড়া করতেছে নেচে নেচে। আমি দেখছি তো দেখছি, আমি আমার জামাইরে ডেকে বলতেছে প্লিজ এটা দেখো, এটা দেখো, ও হাসতেছে। আমি রিয়েলি ঝগড়াটা দেখে অনেক হাসছি, বাট লাস্টে আমি অনেক ইরিটেট হয়েছি যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাট প্রথম দিকে আমি অনেক হাসছি, এবং এখনো ওই ভিডিও যদি আমার সামনে আসে আমি স্কিপ করি না, আমি ঝগড়াটা দেখি, আমার খুব মজা লাগে। কারণ অ্যাজ এ হিউম্যান বিং আমি খুব কম ঝগড়া করতে পারি, তো আমার দেখতে ভালো লাগে ঝগড়া। সো তুমি বলো, অনেকেই কমেন্ট করছে, যেটা সবাই জানে, ওরা ভিউজ পাচ্ছে দেখে ঝগড়াগুলো হইতেছে। এই যে তোমরা যদি ভিউজ না দিতা, তোমরা যদি রিশেয়ার না করতা, তোমরা যদি এটাকে এন্টারটেইন না করতা জিনিসটাকে, তাহলে কি ঝগড়াটা বাড়তো বা ঝগড়া কি ওরা এত বাড়াইতো না? তবে কি এটা একটা মেন্টাল সাইকোলজি, আপনি যেটা দেখতে চাইবেন না ওটা আপনার সামনে আসলে আপনি দেখবেনই। এটা আমি নিজেও লাইভে বলছি যে একটা নিষিদ্ধ জিনিস যেটা আপনি জানেন আপনার দেখা উচিত না, ওটা আপনার সামনে আসলে আপনি দেখবেনই। আমি যত অপছন্দ করি এই বর্ষারে, যত অপছন্দ করি এই বারিশরে, এদের তো আমি ব্লগ দিয়ে দিছি কারণ আমি চাই না এদের দেখতে, কিন্তু এরা যখন অন্য পেজ থেকে আসে আমি আগে দেখি আচ্ছা কি হয়েছে একটু দেখি, তো তারপর আমি ব্লগ মারি। এটা আই কান্ট ইগনোর দেম অলওয়েজ, কারণ কিছু কিছু টপিক আছে না যে ঝগড়ার টপিকটা আমি দেখে নিই, আচ্ছা কি হয়েছে একটু দেখি তারপর ব্লগ মারি। আমি ব্লগ মেরে দেই যত পেজ থেকে আসে, আমি যে কত পেজ ব্লগ মারছি আপনারটা বাদে আর কি। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে বলো। তো হ্যাঁ, আমরা তো লাই দেই, তোমরা মজা নিচ্ছ, তোমরা এগুলো দেখতেছো। আমি খুব কম দেখি, আমি খুবই কম দেখি, আমি ব্লগ করে দেই। না কম দেখো, এই যে তুমি লিখতেছো কিন্তু তোমরাই লিখতেছো, তোমরাই কিন্তু পোস্ট করতেছো। আই আন্ডারস্ট্যান্ড তোমরাও ভিউজ চাও, তোমরাও চাও পেজে রিচ বাড়ুক ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ দেখো, এবং আমার এখানে লাস্ট যে কয়টা এসে লাইভ করলাম আমরা, সেখানে কিন্তু এই প্রসঙ্গটা আসতেছে, বিকজ ওরা এটা নিয়ে কথা বলতে চায়। এবং আজকে আমি কেন বললাম যে আমি কথা বলতে, তোমার পেজে। আচ্ছা এখন আমি একটু একটা জিনিস বলি ভাইয়া, আমি কিন্তু সব সময় ভিউজের জন্য পোস্টগুলো দেই না। যেমন আমাদের একটা ফেসবুক ভিউজের জন্য না, আমি বলছি যে হ্যাঁ যে একটা মনের ভাব প্রকাশ করি না, ট্রেন্ডিং এ না, আমি ট্রেন্ডিং এ থাকতে আমি চাই, আমি অবশ্যই ট্রেন্ডিং এ থাকতে চাই, কিন্তু হচ্ছে না একটা মনের ভাব প্রকাশ করতেছি, একটু একটা কিছু মনে হয়েছে একটা স্ট্যাটাস দেই। নরমালি কি আমরা ফেসবুক আইডিতে যাই, ধরেন যাদের পার্সোনাল আইডি তারা পার্সোনাল আইডিতে দেয়। এখন আমার একটা পেজ আছে, আমি পেজে দিই,
এটাই পার্থক্য। এখন আমি কিন্তু চিন্তা করি না ওটা কত ভিউ হবে, আমি জাস্ট আমার মনেরটা শেয়ার করি, ওটা অলরেডি ভিউ হয়ে যায়। যেমন মাঝখানে আমি একটু চোখা বানায় আসছিলাম, আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগে না চোখা বানাইলে ইয়ে করলে কনসিলার দিয়ে, ওটা আমি নিজের আনন্দের জন্য করছিলাম। তো এটাই যে সব সময় যে শুধু ভিউয়ের জন্য করি ট্রেনিং এটা না, অনেক সময় নিজের মনের ভাব প্রকাশের জন্য করি। যেমন আমি একটা ফিল্টার দিয়ে ঠোঁট মোটা করে একটা ভিডিও বানাইছি, ভিডিও বানানোর আগেও কিন্তু আমি বারিশাকে উদ্দেশ্য করে বানাই নাই বা যে কাউকে উদ্দেশ্য করে বানাই, কিন্তু মানুষ খালি বারিশাকেই মেনশন দিতেছে। আমি জাস্ট টিকটকে দেখছি ফিল্টারটা আসছে, আমি জাস্ট বানাইছি, সবাই বারিশাকে মেনশন দিতেছে, এইটাই আর কি। তারপরে তুমি বারিশকে ভুয়া ভুয়া বলে বের করে সেটা নিয়ে স্ট্যাটাস লিখছো, বলো। আমার খুব মজা লাগছে সত্যি। লিখছো? হ্যাঁ বলো ওটা বলো। হ্যাঁ মজা কেন লাগছে? আমার হাসি পাইছে, মানে ইনভাইট করলা তোমরা গেলা জার্নালিস্টরা, তোমরা আমার পিছে ভুয়া ভুয়া করে বের করে দিলা কেন বেচারিকে? এই জন্য আমি স্ট্যাটাস দিচ্ছি যে তোমরা ডাকলা, ডাকে ভুয়া ভুয়া বললা কেন বলছে কি মনে হয়? আমি জানি না। এক্সকিউজ মি, কেন বলছে তুমি জানো না? মিন্স মানে ওই সিচুয়েশনে কি করছে আমি জানি না, ওই সিচুয়েশনে কেন ওরে ভুয়া বলছে, কারণ ও তো অনেক সোশ্যাল মিডিয়ার সামনে যায়, অনেক প্রেস কনফারেন্স করছে। ওই দিন অ্যাকচুয়ালি কি হয়েছে এটা আমি জানি না, ওই দিন কেন বলছে এটা আমি জানি না। ওকে, সো তার মানে এগুলো নিয়ে তুমি মজা নিচ্ছ? হয়তোবা তনিয়াপুর ফ্যান ফলোয়ার ছিল এখানে, তারা হয়তোবা বলছে। ওকে, কারণ ওনার তো একটা বড় একটা ফ্যান ফলোয়ার আছে, তারাই হয়তোবা বলছে। হতে পারে। এবং সেটা তোমাদের ভালো লাগছে? মজা লাগছে, ভালো না হাসি পাইছে। তো মজা লাগা মানে তো ভালো লাগে। হাসি পাওয়া, দেখেন কেউ যদি পড়ে যায়, আমার ধরেন একটা পরিচিত মানুষ পড়ে গেল, আগে আমি কিন্তু হাসি চলে আসে আমার, কিন্তু আমার কিন্তু মজা লাগে না যে পড়ে গেছে, জন্য আমি দেখে হাসি পাই যে পড়ে গেছে। হাসি পাওয়া মানে তো মজা লাগছে। বলি আরে তুই কি ব্যথা পাইছিস? তারপরে ওকে, আমরা যে টাইটেল আজকে আমরা দিলাম যে বারিশতনির মতো ঝগড়া না করলে কি আমরা ব্যবসা করতে পারবো না, এটার মিনিং বলো। অবশ্যই পারবো। এক্সপ্লেইন করো। কেন পারবো না? অবশ্যই পারবো। বাংলাদেশে অনেক ভালো ভালো সেলার আছে যারা কোনো কন্ট্রোভার্সিতে নাই। কিন্তু রিচ কম, ভিউজ নাই। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় ভিউজ হলেই সেল হয়? এটা কিন্তু মিথ্যা কথা। তোমরা বলো, আমি তো এই টপিকটাই শুনতে যাচ্ছি। খুব ভিউজ হলে সেল হয় না। আমার এরকম লাইভও গেছে যে লাইভে আমার 2K 3K ভিউজ হয়েছে কিন্তু সেল খুব কম হয়েছে। আবার অনেক লাইভ ছিল যেখানে আমার 200 ইভেন 100 ভিউতে আমার অনেক সেল হয়েছে। কিছু মানুষকে আছে না, ওই যে সার্কাসে যেমন বান্দর দেখতে আসে না, ওই ভিডিওগুলো দেখতে আসে। ওকে, যে দেখি তো যেমন ওই যে বর্ষার থেকে কি আসলে মানুষ খুব, আমার তো মনে হয় মানুষ দেখতে আসে যে আজকে কোন ফ্যানের সাথে দড়ি লাগালো ওইটা দেখার জন্য, ওর কাছ থেকে কিনতে আসে মানুষ। এটাই যে ভিউ, অনেক ভালো ভালো সেলার আছে, তো এইটাই আর কি। সো তোমাদের ব্যবসার জন্য তো একটা রিচ দরকার, ফেসবুকের রিচ নিয়ে তুমি কথা বলতেছিলা, বলো একটু। রিচ দরকার, কিভাবে রিচ বাড়বো আপনি আমারে বলেন, আমি তো নিজেও জানি না কেমনে রিচ বাড়বো। আমি এইটাই তো রিচ তো বাড়তেছে। আমি ইদানিং খুব মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি, কারণ আমার লাইভে না আমার লাইভে প্রচুর রিপোর্ট আসে। আমি দেখা যায় আমি লাইভ করতেছি, লাইভের উপরে আসতেছে কপিরাইট ইস্যু, তারপর ভায়োলেশন অন লাইভ, তারপর লাইভটা একা একা ডিলিট হয়ে যাচ্ছে। ওহো, কেন? আই ডোন্ট নো কারা করতেছে এটা, হয়তো বা কেউ করতেছে অথবা অটো আসছে বা আমি উল্টাপাল্টা পোস্ট দিচ্ছি ওই জন্য জুকারবার্গ রাগ করছে নাকি আমি জানি না, বাট আমার প্রচুর রিপোর্ট আসে। দেখা যায় যে আমার 1 বছর আগের পোস্ট ওগুলোতে রিপোর্ট আসতেছে। ড্রেসের লাইভ ওখানে বলতেছে কপিরাইট ইস্যু, শাড়ির লাইভ করতেছি ওখানে বলতেছে দিস কন্টেন্টস ইজ বিলং সামথিং এলস, সামওয়ান এলস, এইগুলো আসতেছে। আমার প্রচুর রিপোর্ট আসে, আমি নিজেও জানি না কেন আসে। ওকে, আচ্ছা তোমার কয়েকটা কমেন্ট আসছে, আমরা নিয়ে নিই এই টপিকে। ওরা কয়েকটা কমেন্ট করছে যে সোনা শাম্মি লিখছে, আগের দিন কমেন্ট করেছিলাম, একজন মহিলা আসছিল বারিশাকে নিয়ে কমেন্ট করায়, উনি বলেছিল আমি সামনে পাইলে সেলফি তুলবো। ওনাকে প্রশ্ন ছিল ফেসবুক দেখেন না, বাণিজ্য মেলায় কোন দর্শক উকি মেরেও দেখে না, এটা নিয়ে ফেসবুকে ট্রলের শিকার হয়েছিল। ওনাকে পাইলে জিজ্ঞেস করতাম কোন পর্দানশীল নারী তোমাদের সাথে সেলফি তো দূরে থাক, কিছু আর বললাম না। আচ্ছা, এটা নিয়ে কিছু বলতে চাও? ওই একজন বলছিল ওকে যে বারিশকে নিয়ে তো বাজে ট্রোল করতেছে, বাজে কথা বলতেছে, কিন্তু বারিশকে সামনে পেলে ওর সাথে সেলফি তুলবে। আমি কখনো ওর সাথে সেলফি তুলতে চাই না। ওকে, এটাই বলতেছিল। ওকে, সুমিস ডেইলি লাইফ লিখছে, তনি ওইটার প্রথম পড়ছিলাম, রাইট। ইয়ামিনী ব্লগ লিখছে, ভাই আমাকেও একদিন লাইভ শোতে ইনভাইট করেন, ইদানিং ফেসবুকে যে টক শোগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে একটু কথা বলতাম। থুক্কু নিজের কথা বলতাম বলে নিজের কথা আপনারা বলেন, আপনারা তো বলেন অন্যদের নিয়ে কথাবার্তা। ওকে, সাদিয়া সাবের লিখছে, আই থিঙ্ক দিস ইজ অল ডান টু বুস্ট দেয়ার ভিউজ, যেটা বলতেছিলাম আমরা। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? বুঝিনি। আমাদের বুস্ট পাওয়ার জন্য এটা করতেছে ওরা।
হতে পারে, হতে পারে, কারণ তনি আপু হঠাৎ করে রেগে চিল্লাচিল্লি করতেছে কেন আমি তো জানি না। হ্যাঁ, আবার দেখা যায় যে বারিশা চুপ থাকলেই পারতো, যে আমার একটা আছে না, কিন্তু চুপ থাকে, শুরু তো বারিশা করছে না, বারিশ করছে না, ও তো বলছে। সেটাই তো বললাম যে তনি যখন বারিশা করছে, তনি ফিডব্যাক করছে, বারিশা একটা সরি বলে বা একটা ইয়ে করে শেষ করে দিলেই পারতো। বাড়াইছে তো এটাই। হ্যাঁ, ভিউজ পাওয়ার জন্য তো অবভিয়াসলি করছে। যেমন ওই যে ইন্ডিয়াতে তো যে বিগ বসের মধ্যে দেখে না, ঝগড়া করলে ভিউজ পাওয়া যাবে, অফ কোর্স ওইটাই প্রমোট থাকে, ওইটাই বাংলাদেশে হচ্ছে এখন, বাংলাদেশটাই বিগ বস শো। রাইট। মোমো হায়দার মোমো লিখছে, আমি বুঝি না এখানে মানুষ আসে কি মানুষের সমালোচনা করার জন্য? ভালো কিছু আলোচনা করা উচিত, নয়তো নিজের জীবনের আলোচনা করেন, সেটা কি ভালো না? সেটাতে আসতেছি। আর এসে কি যেন বলে, ভালো অন্যরা নিয়ে আমরা টপিক নিয়ে কথা বলতে হবে। আর ভালো জিনিস কি হইতেছে? আমাদের তো সিকিউরিটি জিনিস খুবই বাজে, রাস্তাঘাটে ছিনতাই হইতেছে, মারামারি হইতেছে, সবাইকে মেরে ফেলতেছে, দেশের সিকিউরিটি কোথায় গেছে? এটা ভালো জিনিস? হ্যাঁ, এটা ভালো জিনিস, কথা বললাম, আপনি এটা নিয়ে আমাদেরকে একটু রিপ্লাই করেন যে কি করলে এই দেশের সিকিউরিটি, যে মানুষ যে সেফ ফিল করতেছে না, রাস্তাঘাটে যে ছিনতাই বেড়ে গেছে সেটা আমাকে বুঝেন, বা মারামারি বেড়ে গেছে, হ্যাঁ, সেটা আমাকে, এটা ভালো কথা বললাম, আপনি এটার একটা সলিউশন দিয়ে দেন যে কীভাবে দেশের সিচুয়েশনটা ভালো হবে। রত্নরাজি লিখছে, আসলে ভাইয়া ঝগড়া না করলে বিজনেস করা যাবে না। বলো। না, ঝগড়া করলে বিজনেস না করলে বিজনেস করা যাবে না এরকম না, এটা তো আমি আগেও বলেছি। ওরা, আমার মনে হয় কি, ওরা যে হাইলাইট হয়েছে একটা কিছু সময় থাকবে হাইলাইটেড। যেমন এর আগে একজন যে আপনার শোতে আসছিল, ফারিয়া, মনে হয় ফারিয়া আপু, উনি কিন্তু মাঝখানে অনেক হাইপে ছিল, অনেক হাইপে ছিল, দেখেন এখন ডাউন হয়ে গেছে। তো এরা কিছুদিন হাইপে থাকবে, থেকে তারপরে ডাউন হয়ে যাবে। কিন্তু যারা সৎভাবে বিজনেস করছে, আমরা হয়তো বা আস্তে আস্তে আগাবো কচ্ছপের মতো, হাঁটি হাঁটি পায়, বাট আমরা রেসপেক্টের সাথে হালাল খাবো, রেসপেক্টের সাথে আর্ন করব। এবং আমাদেরকে যদি রাস্তায় দুইটা মানুষ দেখে, অ্যাটলিস্ট হচ্ছে আইসা জড়ায় না ধরলেও গালি দিবে না, বলবে না এই দেখ দেখ, বা আমাদের ভিডিও করে আমাদের উল্টাপাল্টা ক্যাপশন দিবে না। সো হালাল থাকা আর ঝগড়া না করাতে এই শান্তিটুকু তো পাওয়াই যায়, তাই না? পাওয়া যায় অবশ্যই। তুমি ভিউজ পাওয়ার জন্য কি করো, বা রিচ পাওয়ার জন্য, বা তোমার সেল বাড়ানোর জন্য কি করো? ভাবতেছি আমার জামাইয়ের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। জামাই, তুমি সেটা করতেছো? না না না, আমি আমার জামাইকে নিয়ে আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু লাইভে আমি আমার প্রোডাক্ট সেলিং এ কখনো আমার জামাইকে আমি আনি নাই। তো চিন্তা করতেছি ওই ব্যাটা যদি রাজি থাকে, রাজি হচ্ছে না আর কি, পারবো না, আমার অনেক কাজ আছে। তো ব্যাটারে দেখি রাজি করতে পারি কিনা, ধরে একটু ব্যাকগ্রাউন্ডে আয় না, যদি আমার ভাইরা অনেক বলি একটু ব্যাকগ্রাউন্ডে আসো, না পারবো না। তো আমি দেখছি মেয়েরা হচ্ছে বেটা মানুষ লাইভে দেখলে অনেক দেখে লাইভ, এটা হ্যাঁ। আমি আমার দাদাকে, মানে আমার আব্বুর চাচা, ওনাকে একদিন লাইভে নিয়ে আসি, আমার ওই দিন এত ভিউ হয়েছে, মনে হয় 2-3 লাখ ভিউ তো লাইভ শেষ করার সাথে সাথে হয়েছে, লাইভটা মিলিয়ন ভিউ হয়ে গেছে। মানে মেয়েরা মনে হয় লাইভে মেয়েদের পাশে কোনো ছেলেকে দেখতে খুব পছন্দ করে, এটা আমার আই ডোন্ট নো রিয়েলি, বাট মনে হয় ভিউজ পাওয়ার জন্য এখন জামাই আনতে হবে। তবে আমি ওরে বলবো যে তুমি একটু এক কাজ করো, মাথা চুলগুলো একটু সাদা করো, একটু ডিফারেন্ট লুকে আসো, যাতে মেয়েরা দেখে তোমার মানে একটু ইউনিক কিছু পায় আর কি দেখে। ওকে, যেহেতু তোমার জামাইয়ের কথা আসলো, আমি সেটা নিয়ে শুনতে চাই, কজ তোমার অনেক এটা নিয়ে কমেন্ট পাওয়া, কজ বিকজ তোমার সেকেন্ড হাজবেন্ড এন্ড তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে ফেলছো। আমরা সেই গল্পে এখন যেতে চাই, যেহেতু তুমি, আমি ভাবছিলাম পরে যাবো, আচ্ছা এই তোমার বাড়ির তো নিয়ে ঝগড়া শেষ করার পরের দিন যেতে যাচ্ছিলাম, বাট যেহেতু তুমি অস্থির হয়ে আছো, না আমি অস্থির না, মানে জামাইয়ের কথা নিয়ে চলে আসছো, একটু শুনি। প্রথম তো আসলে তুমি বিয়ে কবে করলা? আমার ফার্স্ট ম্যারেজ 2020 এ ছিল। ওকে, তারপরে ওটা তো ছাড়াছাড়ি হয়ে গেল 2021 এ। তারপরে 1 বছরের মাথায় ডিভোর্স? হ্যাঁ, 1 বছরের মাথায় ডিভোর্স। আর এইটা হচ্ছে এই যে লাস্ট ইয়ার সেপ্টেম্বরে বিয়ে করেছি। ওকে, 3 ইয়ার্স পরে, 4 বছর পরে বিয়ে করছো। ওকে, বলো প্রথম বিয়ে আমি জানতে চাই না, ওটা নিয়ে আমি একটা কমেন্ট আছে, সেই কমেন্টে আমি যাবো, বাট এই বিয়েটার কথা বলো, তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, একটু গল্পটা শুনি। ও আমার 13 বছরের পুরানো ফ্রেন্ড, মানে যখন আমি ছোট তখন থেকে আমার ফ্রেন্ড, আমরা একসাথে কোচিং করেছি। তারপরে একই এজে তোমরা? ও নভেম্বরে, আমি মার্চে, ও হচ্ছে 95 এর নভেম্বরে, আমি হচ্ছে 96 এর মার্চে, খুব কম একটা গ্যাপ। তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা কি খুব লুতুপুতু ফ্রেন্ডশিপ না, যে কিছু ফ্রেন্ড লাগে। এটা কি ওর ফার্স্ট বিয়ে? না, ওর সেকেন্ড বিয়ে। হ্যাঁ, লুতুপুতু বিয়ে ফ্রেন্ডশিপ না, মানে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, মানে দরকারের সময় যে একটা ফ্রেন্ড পাওয়ার একটা বিষয় থাকে না, ওই রকম ফ্রেন্ড।
যে প্রতিদিন কথা হচ্ছে এরকমও না, প্রতিদিন দেখা হচ্ছে এরকমও না, বাট আমি জানি যে আমি বিপদে পড়লে ওকে পাবো, ও জানে যে ও বিপদে পড়লে আমাকে পাশে পাবে, এরকম একটা ফ্রেন্ডশিপ। আর ওর সাথে আমার বিয়ের কথাটা ফ্যামিলিগতভাবেই হয়েছে। লাইক যখন 2023-এ আমার আম্মু আমাকে বলতেছিল, আম্মু তো 22 থেকেই বলছে তুমি বিয়ে করো বিয়ে করো, যে তোমার এখন বিয়ে করা উচিত। আর ওর ফ্যামিলি ওকে বলছে ওর ডিভোর্সের পরে যে তোমার বিয়ে করা উচিত, তোমাদের কেউ কি পরিচিত আছে কিনা। ওর মা আমাকে পছন্দ করতো, আমার মা ওকে পছন্দ করতো, তো বললো যে তোমাদের মধ্যে যেহেতু আন্ডারস্ট্যান্ডিং ভালো, তোমরা কি আগাইতে চাও কিনা। তো আমরা বললাম যে হ্যাঁ আগানো যায়। প্রথমে খুব হাসি পাইছে যে বেস্ট ফ্রেন্ডে বিয়ে করে ফেলবো। তারপরে কিছুদিন প্রেমও করলাম, প্রেম বলতে যে একটু ফোনে একটু তুমি তুমি করে কথা বলা ট্রাইও করলাম। তো এই তো 2024-এ বিয়ে করে ফেললাম। যখন তোমার প্রথম বিয়ে ছিল তখন ওর সাথে কন্ট্যাক্ট ছিল না? ওর সাথে আমার কন্ট্রাক্ট ছিল না একটা কারণে, ও হচ্ছে যখন আমি ফার্স্ট বিয়েটা করি ও আমাকে অনেক মানা করছে। আচ্ছা, যে তখন কি সিঙ্গেল ছিল না, বিয়ে করা ছিল? সিঙ্গেল ছিল। ওকে, তো ও ডিভোর্স হয়ে গেছে ততক্ষণে? হ্যাঁ। তখন তার মানে কি ও চাইতো তোমাকে যে তুমি ওকে বিয়ে করো এইজন্য এরকম মানা করতেছিল? না 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 না, মানে একটা ফ্রেন্ড ম্যান টু ম্যান একটা বিষয় আছে না, যে আপনি একটা ছেলের দেখলে বুঝবেন যে এই ছেলেটা ভালো না খারাপ। কিন্তু এখানে আমার কথা আছে, তুমি এটা বলো, বাট এই যে যেটা বলতেছো না যে ম্যান টু ম্যান ছেলের একটা দেখলে না, যখন কোনো একটা ছেলে তোমাকে পছন্দ করে ন্যাচারালি তোমার কোনো ছেলে ফ্রেন্ড চাইবে না তুমি বিয়ে করো, বা তোমার বয়ফ্রেন্ডকেও দেখতেই পারবে না। এটা একেবারেই অর্গানিক একটা জিনিস, এটা ছেলেদের একটা বা মেয়েদের একটা জিনিস হতে পারে। ধরো তোমার একটা ছেলে ফ্রেন্ড, দেখো সবগুলা ছেলেই কোন একটা সুন্দরী যদি বান্ধবী থাকে, নরমালি সুন্দরী হইতে মানে এভারেজ হলে হবে। আমি সুন্দরী কখনো ছিলাম না। সুন্দরী তোমাকে বলতেছি না, কথা বুঝো। যখন সুন্দরী বলি নাও না কমপ্লিমেন্ট। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, এভারেজ যদি একটা এভারেজ মোটামুটি তাকানোর মতো একটা সুন্দরী যদি হয়, মানে তাকানোর মতো একটা মেয়ে যদি হয়, একটা অ্যাটাচমেন্ট কাজ করে, তখন কি হয় না, তখন ছেলেটা ওর মনে মনে ওকে গার্লফ্রেন্ড তো ভাবনাই রাখে অলরেডি। দেখো ছেলেরা কখনোই আসলে 100% খুবই কম মানে মেয়েদেরকে ফ্রেন্ড হিসেবে, ও একটা না কখনো না কখনো একটা কিছু চাইবে ওর কাছ থেকে। ওকে, এটা গেল। সো যখন ওই মেয়েটা হয়তো এভাবে ভাবতেছে না, তখন কি করে মেয়েটা, যখন মেয়েটা একটা বয়ফ্রেন্ড হয় ওর অথবা হাজব্যান্ড হয়, বিয়ে করতে যায়, তখন ওই ছেলেটা প্রথম ভেটো দিবে। নট বিকজ দ্যাট গাই যেটা তুমি বিয়ে করতে, যাকে তুমি প্রেম করতেছো, যাকে তুমি বিয়ে করবা খারাপ না, সেই জন্য না। প্রথম কথা হচ্ছে আগে প্রোডাক্টিভ হবে যে ভাই ও আমার কাছ থেকে চলে যাচ্ছে, এখন আমার কি হবে, ও সেই জন্য আগে এটা বলবে। সো মানা এই জন্য করছে, এখন হইতে পারে জেনুইন রিজন, সেটা তুমি বলো। বাট ও তো চিন্তা না তোমার হাজবেন্ড, না ও আমাকে বলতো যে তোর আর আমার মধ্যে কিভাবে প্রেম হবে, মানে ও আমরা কখনো ওই চিন্তাই করি না। প্রেমের কথা পরে যাও, প্রথম হাজবেন্ডকে ও চিনতো, পার্সোনালি দেখছে নিশ্চয়ই। না 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 না, গট মাই পয়েন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা গট মাই পয়েন্ট। সো পসিবল না তুমি ছবি দেখে কিভাবে ভাববে যে না এই লোক বাজে। না এখন একটা আছে না যে আমি অনেক দিন ওর কথা বলতেছি, ওকে আমরা গ্রুপে, আমরা তো গ্রুপ চ্যাট করতাম, আমরা ইউনিভার্সিটি ফ্রেন্ডে আমাদের একটা গ্রুপ চ্যাট ছিল। এক্সেপশন হইতে পারে, হ্যাঁ হতে পারে, ন্যাচারাল জিনিসটা এরকমই হয়, হতে পারে। এখন ওটাও জানে। হ্যাঁ আচ্ছা, তারপরে বলো। তারপরে কি কি বলতেছিলাম? তুমি কথা থেকে হারায় যাও। হ্যাঁ তুমি বিয়ের কথা বলতেছিলে। আচ্ছা, তারপরে তো এই যে 2024-এ হ্যাঁ ফ্যামিলি থেকে তুমি জাম্প করে চলে গেছো এখানে। আমি শুনতে চাইছিলাম যে কিভাবে তোমরা আসলে ডিসাইড করলে যে আমরা আসলে বিয়ের আগের দিনও আমরা ভাবছি আমরা বিয়ে করব না। আমি আম্মুকেও বলছি যে আম্মু বিয়ে করব না ওকে। আমরা বিয়ের আগের দিনও আমি আমার মাইন্ডসেট করতে পারি নাই যে ওরে ও আমাকে বিয়ে করবে বা ওরে আমি বিয়ে করব, কারণ মানে কি দেখলেই তো হাসি আসে। বেস্ট ফ্রেন্ড কিভাবে এরা ধরে ধরে মারছি আমি, দুইটা মিলে মারামারি। এখন তার সুবিধা, লাইসেন্স পেয়ে গেছে, আর বেশি করে মারতে না এখন মারতে পারি না, এখন মারামারি করা যায় না, এখন একটা আলাদা রেসপেক্টেড জায়গা হয়ে গেছে হাজবেন্ড। আরে কিভাবে পায়ের নিচে স্ত্রীর ব্রেস্ট টাইপ না, ওই অত ইয়ে না, বাট তারপর একটা রেসপেক্ট তো দেওয়া লাগে হাজবেন্ড যেহেতু। বাট তখন আমি চিন্তা করছি যে না বিয়ে করব না। ও আর আমি অনেকবার মানে ডিসাইড করছি বিয়ে করব, তারপর আবার বলছি না ঠিক আছে দরকার নেই আমাদের বিয়ে করার। তো তারপর তো ফ্যামিলি থেকেই হলো। ফ্যামিলি ভুলে যাও, তুমি বলো তুমি কেন রাজি হইছো? আমি রাজি হইছি, ও আমার ক্রাইম পার্টনার, আমার এটা মনে হয়েছে। মানে ও আমাকে না সব সময় সব জায়গা থেকে সেফ করছে। মানে ধরেন আমি একটা ভুল করতেছি, জান্নাত এটা করিস না, আমি একটা অন্যায় করছি, আমি একটা ফ্রেন্ড ও আর শিউলি, এই দুইটা মানুষকে আমি হচ্ছে তুমি আগে বলে গেছিলে আমার প্রথম শুতে, এই দুইটা মানুষকে না আমি একদম আমার নিজের বইটা খুলে বলতে পারি। আমার লাইফে কি কি হয়েছে, আমার লাইফে আমি কতটা ব্রোকেন, কতটা মানে বাজে সিচুয়েশন পার করছি ও জানে। আর আমার মনে হয় কি যে মনে হয়েছে যে ওই মনে হয় আমাকে হ্যান্ডেল করতে পারবে। শিউলির তো বিয়ে করা সম্ভব না, মেয়ে।
হ্যাঁ, আর তো বিয়ে করতেই হবে, আম্মু যেহেতু পছন্দ করতেছে, আব্বু যেহেতু পছন্দ করতেছে, তো মনে হয়েছে যে না, ও যেহেতু আমার সবকিছু একদম ইচ অ্যান্ড এভরিথিং জানে, হ্যাঁ সবকিছু জানে, আর কিভাবে কখন আমি রাগ করব, কখন আমি হ্যাপি হব, কখন স্যাড হব, এগুলাও জানে। তো তখন ডিসাইড করছে ঠিক আছে। কতদিন হলো বিয়ে হয়েছে? 4 মাস চলতেছে। 4 মাসে কি এক্সপেরিয়েন্স বলো, আগের এক্সপেরিয়েন্স বলো, আফটার ম্যারেজ এক্সপেরিয়েন্স বলো। আফটার ম্যারেজ এক্সপেরিয়েন্স, আমি অনেক ধৈর্যশীল হয়ে গেছি। আমি দেখতেছি, আমার মনে হতো যে আমি ধৈর্যশীল না, কিন্তু আমি এখন দেখি যে ধৈর্যশীল। মানে বিয়ের আগে যে কি লুতুপুতু ছিল, আর এখন বিয়ের পরে ম্যান বের হয়ে আসছে, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা পড়া যাবে না, আমিও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো মেনে নিচ্ছি সব। তো নিজেকে ডিসকভার করতেছি যে আসলে আমার মধ্যে ধৈর্যগুলো ছিল। মানে এখন কি ধৈর্য মনে হইতেছে, কিন্তু এরপরে একটা টাইমে ইরিটেট ফিল করবা? আমি জানি না, আমি ইরিটেট ফিল করতে চাই না, কারণ আর কত, আমি তো আর আমি বাট ইফ সি তুমি যেভাবে বললা যে এটা পড়তে পারবা না, এটা পড়তে পারবা না, এটা যেতে পারবা না, এটা করতে পারবা না, যদি এটা হয়, তুমি বলছো তোমার ফ্রেন্ড ছিল, তার মানে তোমার বোঝা উচিত তুমি কি পছন্দ করো, হোয়াট ডু লাইক, হোয়াট ডু লাভ, তাই না? কিন্তু আগে তোকে পাত্তা দিতাম না, তুই বলার কে রে? ইটস নট অ্যাবাউট পাত্তা দেওয়া, জান্নাত কথাটা বুঝো। কোনো একটা ভালো কাজ ধরো তুমি করতেছো, সেটা যদি বলেও তুমি শুনতেছো না, একটা খারাপ কাজও করতেছো, সেটা তোমাকে বললেও তুমি শুনতেছো না, বাট এখন তোমাকে শুনতে হবে, ভালো হইলো, সেটা তুমি বলতেছো না, ও তো আর জানে না তুমি কি আসলে প্ল্যান করতেছো। আমি বলছি এই জিনিসটা কতদিন নিতে পারবা, মানে আর ইউ লাইক রেডি? আমি রেডি নেওয়ার জন্য, কারণ আমি না আমার লাইফে একজন মানে গার্ডিয়ান চাই। মানে আমার মা সারা জীবন কিন্তু বেঁচে থাকবে না, বাট ডিক্টেটর চাও না, মাস্টার তো চাও না, ডিক্টেটর চাই না। আমি চাই যে আমি ভুল করলে আমাকে যাতে ওই জায়গাটা, যেমন আমাকে আমার ছোট ভাই পর্যন্ত বলে যে তুমি এটা করো না, এটা করো, এবং আমি শোনার চেষ্টা করি, কারণ আমি জানি যে আমি অলওয়েজ রাইট না, এবং আমি ভুল করব। তো আমি চাই যে আমাকে রাইট প্যাথ দেখাক। যেমন আগে আমি স্লিভলেস পড়তাম, অনেক কোয়েশ্চেন পড়তাম, তো আমাকে রিজনান কিন্তু বিয়ের পরে এগুলা বলে যে প্লিজ, ও আমাকে খুব জোর করে না, পড়িস না, পড়িস না। ওয়ে অফ লাইক টকিংটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যেভাবে তোমাকে হ্যাঁ, যে পড়িস না বা এটা এইভাবে বেরোস না, আচ্ছা তোর বোরকা পরতে হবে না, তুই একটু শালীন থাক। আমি কখনো অতটা অশালীন ছিলামও না, বাট ও যে একটা সুন্দর করে বোঝানো না যে একসাথে হজ করব, নিজেকে প্রিপেয়ার করি, আর সারাটা জীবন তো আর আসলে একটা সময় তো মরতে হবে। তো আমি চাই যে আমার গাইড করুক মানুষ, তো ওই হিসেবে আমার ওরে ভালো লাগে। মানে ও খুব রেসপন্সিবল। ওকে, মানে একটা আছে না ওই যে আসলে ভালো হতো না আমরা গল্পটা লাভ স্টোরিটা পুরো, একটা আছে না যে বউ টাকা কামাচ্ছে, বউয়ের কথা শুনি, ভুল করতেছে, ভুলে একটা ইয়ে দেই, কারণ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আর্ন করি, এন্ড ও অনেক ভালো জায়গায় পজিশনে আছে। একটা আছে না পুতু পুতু, ওর মধ্যে ওই যে ওই জিনিসগুলা নাই, ভালোবাসা খুব শো অফ করতে হবে, ওইগুলা নাই। ও আমাকে গিফট দিলে বলে দেয় কাউকে বলতে পারবা না গিফট দিছি, কোনো ফেসবুকে পোস্ট করতে পারবা না। ওর সাথে আমি তো খুবই কম পোস্ট করি, আমাদের বিয়ের ছবিটা আমি মনে ও পোস্ট করতে পারবা না, নজর লাগবে। তো আমাদের ওই নজর ইজ রিয়েল, কিন্তু এটা রিয়েল, হ্যাঁ। তো আমাকে কি গিফট দিছে না দিছে ওটা দেখা যায় আমার ফ্যামিলি ছাড়া কেউ আমি বলিও না, জানেও না, এই আর কি। ওকে, তোমার এই সে বিয়ে নিয়ে কথা হয়েছে যে প্রথম ঘরটা কেন সামলাতে পারেননি, প্রথম সংসার না তুমি, এবং সেগুলো ধরে ধরে রিপ্লাই করো, এই অ্যান্সারটা পরে দাও। আগে তুমি আমাকে বলো এই কমেন্টগুলোই ধরে রিপ্লাই কেন দাও, টু গেট সাম ভিউজ লাইক তনির মতো? আচ্ছা, এটা আমি ক্লিয়ার করতে চাই। আমার যখন ডিভোর্স হয়েছে, না তুমি ওই অ্যান্সারে চলে যাচ্ছ, আমি অ্যান্সার আগে আমি বলছি, হ্যাঁ ওইটাতে আসি। তখন না প্রচুর এরকম পাস্ট নিয়ে কথা হইতো, কেন হয়েছে, তারপর না থেমে গেছে, আস্তে আস্তে ব্লক করে দিয়েছি, থেমে। কিন্তু যখন আমি বিয়ে করলাম, বিয়ের পর থেকে এত কমেন্ট, এবং সেই কমেন্টগুলো শুধুমাত্র আমার ফেসবুকে না, আমার পার্সোনাল আইডিতে, রিজদানের পার্সোনাল আইডিতে, আমার ফ্যামিলি মেম্বারের পার্সোনাল আইডিতে এত বাজেভাবে আসতেছে যে আমার বিয়ে করাটাই মনে হয় দোষ হয়ে যাচ্ছে, সেকেন্ড ম্যারেজ। তো আমার মনে হয় কেউ সেকেন্ড ম্যারেজ করে না, অ্যাজ ইফ আর কেউ করে না। আমি এটা অ্যাপ্রিশিয়েটও করতেছি না, বাট এটা তো আল্লাহই বিধান দিয়েছে, তুমি কারোর সাথে থাকতে না পারলে জোর করে কেন থাকবা, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কি যে আমি আর কত মানুষকে ব্লক করব, আমি আর কত মানুষকে আলাদা আলাদা করে ইয়ে করব। তো আর বিষয়গুলা আমি কি বলবো, মানে আমার অনেক ফ্যামিলির মধ্যে আসতেছে, আমার বিজনেস পার্টনারকে নিয়ে আমাকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। আমার বিজনেস পার্টনার কি ছেলে? বিজনেস পার্টনার বলতে ভেন্ডর আর কি, আচ্ছা ওকে, তাদের নিয়ে বাজে কথা বলছে, আমার ভাই, আমার কাজিন, তাদের নিয়ে। কারণ এই বিষয়গুলো কিন্তু কোর্টে চলমান এখনো। তো এই কোর্টে অনেক উল্টাপাল্টা কথা হচ্ছে। এখন আমার মনে হচ্ছে কি আমার একটু বলা দরকার। ডিভোর্স হয় না এখন, এটা ডিভোর্স হয়ে গেছে, আল্লাহ, ডিভোর্স ছাড়া আমি কি? হ্যাঁ, বিকজ অফ বেবির জন্য। হ্যাঁ, বেবির জন্য। কোন বেবির বয়স কত এখন? আমার বেবি নাই, আমি এটা আসলে রিভিল করতে চাইনি। ওরা হচ্ছে আমি প্রেগনেন্ট হয়েছিলাম বিয়ের আগে,
তো ওরা হচ্ছে আমার বেবি আর কি মিসক্যারেজ নাকি অ্যাবর্শন করায়। ওকে, তো এইটা নিয়ে আমি কেস করেছিলাম। তো এইটা এখনো কোর্টে চলমান। তো এইটা নিয়ে না ওরা হচ্ছে এখনো বলে, যখন আমার রিজনানের সাথে কথা ছিল না, বলে যে ওইটা নাকি রিজনানের বেবি। তো আমার মনে হচ্ছে এখন একটু আমার বলা দরকার, কারণ আপনি যখন সহ্য করবেন, সহ্যের একটা লেভেল আছে। যখন একদম চুপ করে থাকবেন তখন মানুষ বলবে আরে ও চুপ করে আছে, ওরই দোষ। এই জন্য আমি এখন একটু মুখ খুলতেছি, কারণ ওরা ভাবতেছে যে রিজনান সবকিছু না জেনে বিয়ে করছে। কারণ রিজনানের আইডিতে নক করে করে বলছে, জানো ও তো এইটা, ও তো এটা সেকেন্ড ম্যারেজ আছে, রিজনান না জেনে বিয়ে করছে। মানে আমার বেস্ট ফ্রেন্ড ও কি জানবে না আমার পাস্ট সম্পর্কে? তো ওকে নক দিয়ে দিয়ে বলতেছে। তো এখন আমার মনে হচ্ছে যে না, আমি একটু বলি এখন, এই জন্য আমি বলেছি। ওকে, তারপরে এই আরো কয়েকটা কমেন্ট যে আপনার স্বামী না আপনাকে একবার মারছে, পরে আপনি লাইভ করে বলছেন, এবং এটাও রিপ্লাই করছো তুমি যে ও আপনি এত ভালো মানুষ, প্রথম স্বামীর ঘর করতে পারেননি কেন? আমি কখনো বলি নাই যে আমাকে মারছে, কারণ আমাকে যদি কেউ হিট করে, এটা যদি আমি এসে বলি, এটা আমার লজ্জার। আমি পাবলিককে বললে কি করবে? আমি বিচার করবে পাবলিক? সেটা তো আমি পুলিশকে বলবো। আমি কোনোদিন লাইভে এসে বলি ওই কমেন্টে কি হবে? হ্যাঁ, আমার মুখে ব্যান্ডেজ ছিল, আর আমি এটা এখনো বলতে চাই না। এটা আমার সবকিছু কোর্টে চলমান, ওইগুলো ওখানেই শেষ হবে। আমি তুমি তো কমেন্টে রিপ্লাই দিচ্ছ। আমি কমেন্টে এটাই রিপ্লাই দিয়েছি যে আমি তো কখনো এসে বলি নাই যে আমাকে কেউ হিট করছে বা কি। হ্যাঁ, আমি ব্যান্ডেজ নিয়ে এসেছি, কিন্তু ব্যান্ডেজটা কি কারণে ছিল সেটা তো আমি কাউকে বলি না। অফ কোর্স, হ্যাঁ। তো আর আমি বলবো কেন? তোমরা কি বিচার করবা? তোমরা তো বিচার করবা না, এটা তো শেয়ার করার দরকার নেই। দরকার না, এটা আমার জন্য লজ্জা না। রাইট। আরেকটা যে আপনি এত ভালো মানুষ, প্রথম স্বামীর ঘর করতে পারেননি, সেটাও রিপ্লাই করছো কেন? এটা রিপ্লাই কেন করতে হলো? এই তো এই কারণেই রিপ্লাই করেছি। কেন? আচ্ছা, আমি 2টা কমেন্টে রিপ্লাই করেছি এই 4 বছরে। আমি জাস্ট এই 2টা কমেন্টে রিপ্লাই। সেটাই কেন? বিকজ তুমি আরেকটা বিয়ে করতেছো বা বিয়ে করছো সেই জন্য? না, এই যে জাস্টিফাই করতে হবে নিজেকে। সব জায়গায় কমেন্ট করতেছে, আমার পার্সোনাল আইডিতে, আমার হাজবেন্ডের আইডিতে যা বলতেছে, জানো তো এটা সেকেন্ড ম্যারেজ, ও তো তোমার হাজবেন্ড তো জানে অলরেডি, তো সেখানে তো মানে তোমরা তো বোকা, তোমাদের মনে হইতেছে না আমি বলছি ওরা বোকা না, তোমাকে পোক করলে তোমার তো আসলে জাস্টিফাই করার দরকার নাই। সবার একটা লিমিট আছে না সহ্য করার, এই কারণে আমি বলছি জাস্টিফাই করতে হয়। জাস্টিফাই না, আমার জাস্ট অ্যানসার দিতে মন চাইছে যে তুমি অ্যাট লিস্ট দেখুক মানুষ যে আমি অ্যানসার দিতে পারি। এন্ড ওখানে যে আমার পজিটিভ কমেন্টগুলো আসছে, আমি এইটাই মানুষকে দেখাতে চাইছি যে ভাই সব সময় তো মেয়েরা রং হয় না, ছেলেদেরও তো কিছু দোষ থাকতে পারে। সো আর এটা কি তলের মতো এরকম যে কমেন্টগুলো নিয়ে তুমি রিপ্লাই দিচ্ছ বিকজ এটাতে তোমার রিচ আসবে, ভিউজ হবে, না হলে হয়তো দিতা না, বা আসলে পোক ব্যাপার না? কিন্তু কমেন্টে রিপ্লাই আরো আগে থেকেই দেই। এই টাইপ কমেন্টগুলো তুমি এই টাইপের কমেন্টগুলো এখন খুব আসতেছে, তো এখন এই জন্য এই টাইপের এই 2টা কমেন্টে রিপ্লাই দিছি। বাট এরকম না যে আমি সব সময় কমেন্ট। রিজন নাই? ওই যে রিজনটা তো বললাম, রিজন নাই, রিচের রিজন নাই। আমি জাস্ট ছাড়তে চাইছি, বলতে পারো না বললে চোখ ভিউজ সবাই চায়। এখন আমি একটা পেজ চালিয়ে দিছি, আমি চাইবো না আমার ভিউজ হোক, কিন্তু এই কমেন্টের রিপ্লাইটা ভিউজের জন্য তাই না, আমি তারে ছাড়তে চাইছি। আমার ইচ্ছা করছে তাকে আমি পাবলিকের সামনে কয়েকটা কথা শুনাই, কারণ সে আমাকে পাবলিকলি কথা শুনাইছে। রিজনটা এটা ছিল। ওকে, তুমি আরেকটা লিখছো, আমি মুখ খুলতে চাই না কিন্তু আপনারা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কোন বিষয়ে? এই তো এই বিষয়ে। এটাই তার মানে তুমি এটা নিয়ে কিন্তু ভালোই, ভিউজ হোক না হোক, তুমি এটা নিয়ে কথা বলতেছো। আমি ভিউজের চিন্তা না, আমি জাস্ট চাইতেছি যে ভাই তোমরা যে আমারে বলতেছো পাবলিকলি, আমিও চাইলে বলতে পারি। এন্ড যখন আমি বলবো আমার স্ট্যান্ডে অনেক মানুষ বলবে। লাইফ তো তোমার না জান্নাত, লাইফটা তোমার। দেখো তুমি যখন যত জাস্টিফাই করবে তত বাড়বে। আমি বলতেছি বারবার কেন তনির কথা আসতেছে, তনি কিন্তু ওই কমেন্টগুলো পিক করে, ও জানে এই কমেন্টগুলো পড়লে লাইফ দেখি না, সত্যি বলতে এটা আবার বলো না, সত্যি দেখি না। ওই কমেন্টগুলো ও রিপ্লাই করে যেটাতে মানুষ ওকে পোক করতেছে। ওকে ভাই একবার রিপ্লাই করছি আমি, এরপর রিপ্লাই করার দরকার নাই। ও 10টা কমেন্টারি একই কমেন্টারি রিপ্লাই করতেছে বিকজ এটাতে ভিউজ আসে, ওর রিচ বাড়ে বিকজ অফ দিস। আচ্ছা গেল এটা। বারিশও সেম করে, বারিশও দেখবা যে ওই যে স্ট্যাটাস এরকম লিখতেছে, এরকম উল্টাপাল্টা লাইভের ক্যাপশন দিচ্ছে, তারপরে এইটাই করে। তুমিও সেটাই করতেছো। আমার কথা হচ্ছে দিস ইজ ওকে অন ইউর এন্ড, যে হ্যাঁ ফাইন আমি এই দিচ্ছি, আমার রিচ বাড়তেছে, আমি দেখতেছি আমার ভিউজ হইতেছে, আমাকে জাস্টিফাই করতে হবে, জাস্টিফাই আমি এই কমেন্টগুলোই নিব। ধরো তোমার কমেন্ট 2টা কমেন্ট রিপ্লাই করে ফেলছো, তারপরে তো আর দরকার নেই। দরকার আছে তখনই যখন তুমি তোমার নিজের লেভেলটা তুমি নিচে নামাবা, নিজেকে জাস্টিফাই করবে, নিজেকে তুমি ওদের লেভেলে নিয়ে আসবা, নিজেকে তুমি মানে ভিউজের জন্য যা তা তখন কমেন্ট রিপ্লাই করতে থাকবা। ওইটা আসলে কতটুকু জরুরি তোমার জন্য, তোমার লাইফ তোমার তো আসলে ওদেরকে জাস্টিফাই করার কোনো দরকার নেই। এখন আমি সেটাই জানতে চাচ্ছি যে সাইকোলজিটা কি, পেশেন্স লেভেলটা না যখন আর শেষ হয়ে যেতে থাকে না, তখন আর চিন্তা করে না মনে যে আমি কোন লেভেলে নামতেছি, তখন মনে হয় যে আমি 2টা শুনাইয়া দিই।
এইটাই হয়েছে যে আমার মনে হয়েছে যে ভাই আমি এতদিন কথা বলি না, এই জন্য তোমরা আমার এত শোনাচ্ছ যে শব্দ সামার, আর পাবলিকলি আমাকে শোনাচ্ছ। ইনবক্সে তো বলছে, এখন দেখো আমি পাবলিকলি বললে কি হয়। আমি জাস্ট ওইটার জন্য রিপ্লাই করছি যে আমি পাবলিকলি বললে তখন তোমাকেও তো মানুষ দেখবে যে তুমি যে আমাকে হ্যারাস করতেছো, এখন যে তোমার আইডিটা ধরে আমি তোমাকে রিপ্লাই করতেছি, তোমাকে পাবলিক দেখতেছে না, এটাই আমি বলতে চাই। আচ্ছা, এখন তোমার বিয়ের পরে, সেকেন্ড ম্যারেজের পরে তোমার ইনস্টায় কমেন্ট আসে যে তুমি টাকার জন্য বিয়ে করছো, তোমার বিয়ে করতে চাও নেই, তোমার ফ্যামিলি থেকে তোমাকে জোর করছে যে টাকা আছে বিয়ে কর। হ্যাঁ, রিজনানের অনেক টাকা আছে, বাট আমি ওর টাকার জন্য বিয়ে করি নাই। বর্ষার মতো টাকা, বর্ষার তো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সবাইকে দিয়ে দেয়। বর্ষা চৌধুরী সবাইকে লাখ লাখ টাকা দেয়। ওনার অনেক টাকা, ও তো সব লাইভে এটাই বলে না, আমার সাথে এসে বলে গেছে। তো তাহলে একটু ট্যাক্স অফিসারদের ওনার একটু ইয়ে করা উচিত। হ্যাঁ, বলো, সরি। রিজনানের টাকা অনেক টাকা, এটা আমি বিয়ের আগ পর্যন্ত জানতাম না ওর কোথায় কি আছে, ইভেন এখন পর্যন্ত আমি জানি না, বাট দেখলে বুঝে যায়। বাট ও কখনো আমাকে শো অফ করে নাই। এন্ড আমি নিজে আলহামদুলিল্লাহ ইন্ডিপেন্ডেন্ট, আমি নিজে ফকিনি না যে আমার আরেকজনের টাকার জন্য। আন্টি বলেন, আন্টি বিয়ে করতে বলেন না? আমও বিয়ে করতে বলছে। এখন আপনি কি চাইবেন না আপনার বোনের একটা ভালো জায়গা বিয়ে টাকার জন্য? না, টাকার জন্য বিয়ে না। এখন সবাই কমেন্টগুলো কি আসে সেটা বলো, কমেন্ট কয়টা? এই টাইপই কমেন্ট আসে? হ্যাঁ আসে, টাকার জন্য বিয়ে করছে আসে। এখন এটা মানুষ তো অনেক কিছুই বলবে সবার, এটা তো আমি এটা রিপ্লাইও দেই না, যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা বলুক। এখন আমার জামাই টাকার জন্য, আমি যদি বিয়ে, কোনো মেয়ে যদি টাকার জন্য বিয়ে করেও থাকে এটা ওর পার্সোনাল ব্যাপার, বাট আমি করি নাই, এটাই বলতে চাচ্ছি। তারপরে এসে তুমি নাকি জাদু করছো। কাকে? এই যে তোমার জামাইকে, নতুন জামাইকে। আমি জাদু করতে চাই বেটা, কথা শুনে মানে যে কমেন্টগুলো আসে সেগুলো আমি শুনতে যাচ্ছি। যদি কি কমেন্ট আসে এরকম আরো ক্রিয়েটিভ কি কমেন্ট আসে? জাদু করছো বলে অনেকে, বাট জাদু তো ইসলামে হারাম। জাদু তাবিজ যেগুলো হারাম, বাট আমাকে কিন্তু জাদু করা হয়েছিল। এবং আমার বাসায় আমি তাবিজও পেয়েছি, এবং এটা তো সত্য, আপনি বিশ্বাস করবেন কি আমি জানি না। আমার বাসায় তাবিজও পাওয়া গেছে, আমার নাম ধরে, আমার বাবার নাম ধরে। তাবিজ কোথায় পাওয়া গেছে? আগে যে পেন ড্রাইভ ছিল না, আমার যখন এই যে ফার্স্ট ম্যারেজটা ওরাই করছে, ওই পেন ড্রাইভটা আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়েতে যাব, তো আম্মু সেফটি পিন খুঁজতেছে, পরে ওই সেফটি পিনের বাটিটা হাত থেকে পড়ে গেছে, পরে পেন ড্রাইভটা বের হয়েছে। আম্মু বলতেছে এটা কি? পেন ড্রাইভটা খুলে গেছে, এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। খুলে যাওয়ার পরে ওটার মধ্যে তাবিজ বের হয়েছে। আমার তো পুরো লিটারালি হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমার ভাই মাদ্রাসা স্টুডেন্ট ছিল, ও বলতেছে যে ওইখানে আমার এক্সের বাবা মার নাম ছিল, আমার বাবা মার নাম ছিল, এবং আমাকে তাবিজ করা হয়েছে এক্স হাজবেন্ডের। হ্যাঁ, এবং তাবিজের এটা সবাই হয়তো বিশ্বাস করবে না, সায়েন্স তাবিজের ইফেক্ট খুবই বাজে। একটা মানুষকে মৃত্যুর দরজা পর্যন্ত তাবিজ নিয়ে যেতে পারে। তাবিজ খুবই ভয়ঙ্কর। আমাকে তাবিজ করা হয়েছে। তারপরে কি কিছু হয়েছিল তোমার? এফেক্ট তো অনেক বাজে রকম এফেক্ট হয়েছে। আমি রাতে ঘুমাইতে পারতাম না, আমি ভয় পাইতাম। আমি এটা তাবিজ দেখার আগে নাকি আগে থেকেই? আগে থেকেই, কিন্তু আমি তো জানতাম না যে আমাকে তাবিজ করা হয়েছে। হ্যাঁ, আমি ভয় পাই। তখন কি তোমাদের ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, ওকে। বাট এটা আমাকে ডিভোর্সের আগেই সম্মত করছে। আমি তো টাকা পয়সা সব ওদের দিয়ে দিতাম, এই কারণে করছে হয়তো, বা কি কারণে করছে আমি জানি না। মানে টাকা পয়সা দিয়ে দিতে তাও করছে কেন আমি জানি না, এটা তো ওরা জানে কেন আমাকে তাবিজ করছে, বাট ওরা করছে। ঠিক আছে, তো ওইটা তো নষ্ট করে ফেলছি। এন্ড ওই তাবিজটা নষ্ট করার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। তার আগে আমি অনেক ভয় পেতাম, এবং আমি স্বপ্নের মধ্যেও দেখছি যে আমাকে তাবিজ করছে। এবং যাদের তাবিজ করা হয় তারা কিন্তু এগুলো স্বপ্নে দেখে অনেক সময়, কারণ স্বপ্ন কিন্তু কিছুটা সত্যিও হয়। তো আমি দেখছি, আর আমি খুবই হেট করি যারা এগুলা বিশ্বাস করে, তন্ত্র মন্ত্র যায়। অনেকে বলে কি ভালোর জন্য তাবিজ করা যায়, আমি এটাকেও সাপোর্ট করি না। ইভেন অনেকে তাবিজ গলায় ঝুলায় জিন ভূতের হাত থেকে রক্ষা করে, আমি এটাও কখনো সাপোর্ট করি না। আমি এইসব মানুষকে একদমই পছন্দ করি না যারা তাবিজ করে এবং যারা এগুলো সাপোর্ট করে, ইভেন দো ইটস ভালোর জন্য, যে বলে না স্বামীকে ভালো রাখার জন্য, সন্তানকে কথা, আমি এইসব মানুষকে একদম পছন্দ করি না, এবং এইসব মানুষের থেকে আমি অনেক দূরে থাকি। এটা আমার কথা। একটু বিজ্ঞাপন বিরতি, ক্রাফট সলিউশন একটু বলো, ঈদে একটু তোমাদের অফার দাও, কি থাকবে, কি কালার হতে পারে একটু বলো না। আচ্ছা, আমাদের তো অনেক লাইট কালার ড্রেস নিয়ে আমরা কাজ করেছি, বাট আমরা ইদানিং আমি খুব ডিপ কালার ড্রেস দেখাচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে আমার কাস্টমারের খুব একটা মানে বেশিরভাগই খুব আমার কাছ থেকে সাদা সাদা কিনছে। তো আমাদের এবার খুব কালারফুল কালেকশন থাকবে, যেহেতু সামারে আমাদের এবার ঈদ পড়তেছে, স্প্রিং এর রোজা। তো আমি খুব কালারফুল কালেকশন রাখা ট্রাই করতেছি, এবং জুয়েলারি অনেক সুন্দর সুন্দর আমরা কিন্তু পাকিস্তানি জুয়েলারি আনতেছি, খুব সুন্দর সুন্দর পাকিস্তানি জুয়েলারি থাকবে।
তারপরে হচ্ছে মুলতানি জুয়েলারি থাকবে, এবং বাংলাদেশে আমাদের জুয়েলারি প্রাইসটা আলহামদুলিল্লাহ কেউ বিট করতে পারে না। প্রাইসিংটা একটু বলুন। আমাদের জুয়েলারি আপনি যদি 100 টাকা আপনার কাছে থাকে, আপনি আমাদের পেজ থেকে জুয়েলারি কিনতে পারবেন। 100 টাকা থাকলে আপনি আমাদের পেজ থেকে শপিং করতে পারবেন। তো আমাদের পেজের জুয়েলারি প্রাইসটা আলহামদুলিল্লাহ কেউ বিট করতে পারে না। সবকিছু প্রাইসে আমি খুবই রিজনেবল রাখার চেষ্টা করি, কারণ আমি কোনো জিনিস 10-12 পিস আনি না, আমি 100 ক্রস করে আনি। তো আমার টার্গেট থাকে যে আমি লাইভ করলে, আমার রাতে লাইভ করলে সকালে যাতে আমার প্রোডাক্ট সোল্ড হয়ে যায়। তো আমি চেষ্টা করি যে 50 টাকা প্রফিট থাকুক, বাট আমার ইনবক্স সবসময় বিজি থাকুক, আমার মডারেটররা খাটুক সারাদিন, এদেরকে বেতন দেই না, তোরা রিপ্লাই দিবি সারাদিন। তো ভেরি গুড। একটু পরে ওই জান্নাতের পাশে একজন আসবেন, ওনার কথা আপনারা শুনবেন, একটু সারপ্রাইজ, ওর খবরই আছে তখন যখন আসবে। হ্যাঁ, আপনারা শুধু দেখবেন কি হয়। ওকে, আরেকটা পয়েন্ট ছিল তোমার হাজবেন্ডকে নিয়ে এখনকার, এবং তুমি যে কমেন্টগুলো পাও যে তুমি তোমার এই যে ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড যে ছিল, তার সাথে তোমার পরকীয়া ছিল দেখেই তোমার আগের সংসারটা তুমি করতে পারো না। কতটুকু সত্যি? এইটা তো অনেক মানুষ বলে, বাট আমার যতদিন বিয়ে ছিল ততদিন, বিয়ের পরেও তো আমার বিয়ের পরে আমার 2022 সাল পর্যন্ত ওর সাথে কোনো যোগাযোগই ছিল না, কথাই হইতো না, কারণ আমি এত ডিপ্রেস থাকতাম, এত ব্রোক ছিলাম। আমার ও না শুধু, আমার কোনো ফ্রেন্ডের সাথে, আমার এই যে শিউলি বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার খুব কম কথা হইতো, আর ইসলামের সাথেও আমার কথা হইতো না। তো এটা কিভাবে পসিবল? আর যদি ওর সাথে প্রেমই থাকতো, তাহলে আমি ওরে কেন বিয়ে করব না? না, তখন তো বুঝো না, এরপরে বিয়ের পরে বুঝছো যে না, ওই ভালো ছিল, না এটা বিয়ে করলে পারতাম। না, তাহলে তো আমি আমার বিয়ের পরেই আমি ওরে বিয়ে করে ফেলতাম। আমি 4 বছর গ্যাপ কেন নিলাম? তাহলে তো এক্স্যাক্টলি, আমার যদি পরকীয়া থাকতো তাহলে তো আল্লাহ আমার ডিভোর্স হয়ে গেছে, আমি এখন চল আমরা বিয়ে করে ফেলি, সেটাও করিনি। 4টা বছর, কেউ যদি কাউকে লাভ করে 4 বছর ওয়েট করবে কিসের? 14 বছর ওয়েট করতে পারে, ইটস ওকে। 14 বছর একটা রিজন থাকে, আমার পড়াশোনা শেষ হয় নাই, আমার টাকা নাই, আমার ফ্যামিলি প্রবলেম আছে, কোনো প্রবলেমই তো ছিল না, তাহলে 4 বছর কেন ওয়েট করব? তার মানে হচ্ছে আমাদের কোনো পরকীয়া ফালতু কমেন্ট কিচ্ছু ছিল না, এটা একটা ফালতু কমেন্ট, রিউমার। আচ্ছা, তুমি আরেকটা এসে লিখছো যে স্বামীকে দিয়ে ব্যাগটা নেয় ফালতু, জামাইটা পুরো বইয়ের গোলাম। কাকে নিয়ে লিখছো এটা? না, আমি বুঝছি তুমি কি বলতে যাচ্ছ, কিন্তু এটা এরকমও অনেক কমেন্টও আসে কি আমি কথা যে স্বামীকে দিয়ে ব্যাগটা নেয় ফালতু, আপনি ভিতরে ভিডিওটা দেখেন। আমি দেখছি, আমি জানি তুমি অন্য পয়েন্ট বলতে, জামাই ব্যাগটা নিয়ে কি প্রবলেম, একটু কেয়ারিং হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু আমি জানতে চাচ্ছি এটা বারিশের হাজবেন্ডকে নিয়ে কথাটা আসছে। হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগছে। তুমি বারিশকে খোঁচা দাও নাই? হ্যাঁ, বারিশকে খোঁচা দিছি। ভিতরে ভিডিও দেখা দরকার নেই, এখন তুমি বলো। না, এটা হাজবেন্ড ব্যাগটা নিয়ে কি সমস্যা? হাজবেন্ড না, একটা ছেলে মানুষ। তাহলে বারিশের জামাই ওকে কেয়ার করলে, ওকে টেক কেয়ার করলে, ওর একটা কথা যদি আসি প্রেস কনফারেন্সে বলে, হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড যে বারিশের তো নিয়ে ঝগড়ায় দুইটা মেয়ে কথা বলতেছে, লেট দেম ফিক্স ইট। এক্স্যাক্টলি। তাহলে বলো। হ্যাঁ, আমার কথা এটাই যে এখন আমার ব্যাগ আমার ভাই টানতে পারে, আমার হাজবেন্ড টানতে পারে, আমার কষ্ট হলে যে কেউ টানতে পারে, আর ওর হাজবেন্ড ওরে আমার কথা হচ্ছে রং কাজে সাপোর্ট দিচ্ছে, এইটা আমার কথা। দিস ইজ দ্য পয়েন্ট। এডুকেটেড মানুষ, আর আপনার সাথে যে থাকবে সে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে। এখন আমি যদি একটা রং কাজ করি, আমার ফ্যামিলির সবাই যদি আমার ওটাতে ছেড়ে দেয়, আমি কিন্তু ওটা করতেই থাকবো। আর ওর হাজবেন্ড কিন্তু ওর সাথে সারাদিন থাকে, সো ওরে যদি ওইভাবে একটু, আমি বলবো না শাসন, একটু সুন্দর করে যে দেখো এটা না, এটা তোমার জামার মতো, এটা পরিস না, তো ভালো না, খারাপ বেটা, শয়তান, যে এটা পরিস না, স্লিভলেস পরিস না। আমার জামাই থেকেও অনেক ভালোভাবে বুঝাইতে পারে। আমার মনে হয় হি ইজ আ ভেরি এডুকেটেড পারসন। তো সুন্দর করে একটু রাইট ট্র্যাকে যদি ওয়াইফকে, আমি বলবো গাইডও না, একটা সাজেশন দিলে আমার মনে হয় জিনিসগুলা কিন্তু সুন্দর একটা সলভ হয়ে যেত। ওনাকেও অনেক মানুষ রেসপেক্ট করতো যে ভাই বউটা যেমনই হোক জামাইটা কিন্তু ভালো। তনিয়াপুর হাজবেন্ডকে কিন্তু মানুষ অনেক রেসপেক্ট করে, আমি দেখছি যে ওনাকে অনেক গালি দেয়, কিন্তু ওনার হাজবেন্ডকে নিয়ে কিন্তু মানুষ বাজে কথা বলে না। তো এইরকমই জিনিসগুলো। তুমি এটা তাহলে কিভাবে দেখো জিনিসটা, মানে কি কোথায় সাপোর্ট দিছে বারিশকে, বারিশের হাজবেন্ড রং কাজে সাপোর্ট দিচ্ছে। লাইক বাংলাদেশে কি এরকম ছোট ছোট জামা পরার, উনি তো পরিমণি না যে ছোট ছোট জামা পরবো, ওনাকে কি কাস্ট করছে কেউ? যে সেলিব্রিটি না, অ্যাক্ট্রেস না। হ্যাঁ, অ্যাক্ট্রেসটাও কি, অ্যাক্ট্রেসদেরও তো একটা ইয়ে থাকে, অ্যাক্ট্রেসটা ক্যারেক্টারের জন্য পড়ে। হ্যাঁ, অ্যাওয়ার্ডে যায় ওরা কিন্তু খুব ভালোভাবে যায়। যেমন নুসরাত ইমরোজ তিশা, উনি কিন্তু অনেক স্লিভলেস পরছে, পুলে ক্যারেক্টারের জন্য পরছে, কিন্তু যখন অ্যাওয়ার্ড শোতে যায় কত ডিসেন্ট ভাবে যায়। মেহজাবিন আছে, মিম আছে, তো ওরা তো ক্যারেক্টার, পরিমণি ক্যারেক্টার। অপবিশ্বাসের কথা বলছো যে অপবিশ্বাস তো ক্যারেক্টারের জন্য পড়ছে। হ্যাঁ, তো ওটা মিলাই ফেলছে। আর অপবিশ্বাসের সাথে বারিশটা মিলাবে? অপবিশ্বাস কই আর বারিশ কই? আর অপবিশ্বাস সুপারস্টার, বারিশ তো বাম্পার। বারিশ কি মেগা স্টার? কিসের মেগা স্টার? বলে না। না, আপনি একটা
মানে অ্যাক্টরের সাথে অ্যাক্টর হইতে গেলে কত কষ্ট করতে হয়। আমার বাবা নিজে নাটক করতো একসময়, মঞ্চ নাটক করতো, রিহার্সাল। এই একটা অ্যাক্টরের সাথে একটা ব্র্যান্ড প্রমোটার আমি বলবো না, শি ইজ আ ইনফ্লুয়েন্সার। ব্র্যান্ড প্রমোটার ইজ আ ডিফারেন্ট থিং, মিলাইলে তো কখনোই হবে না। মাইকেল এমকে কে যদি ওটা ব্র্যান্ড ওইটাকে যদি প্রমোট করে দেন ব্র্যান্ড প্রমোটার হবে। এক্স্যাক্টলি, সে কখনো ব্র্যান্ড প্রমোটই করে না আমার মনে হয়। ভালো ব্র্যান্ড হয়তো বা আনজারা প্রমোট করছে, বাট শি ইজ নট আ ব্র্যান্ড প্রমোটার। ব্র্যান্ড প্রমোটার আমরা শামসাবুকে বলতে পারি, অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে। হ্যাঁ, সো শি ইজ নট আ ব্র্যান্ড প্রমোটার। নিজেরা ঠোল নিজে পিটাইতেছে সারাদিন, আমার ব্র্যান্ড প্রমোটার। সো ওকে, তো অপু, হ্যাঁ অপুর কথা বলছে যে অপু এটা পরে, আর আপনারা তো অপুর সাথে কেন মিলাবে ভাই? অপু একটা শাকিব খানের বউ, কতগুলা মুভি করছে। অপুর কিটা পরিচয় শাকিব খানের বউ পরিচয়? এটা না, শাকিব খানকে দিয়ে তো অপু মনে হয় আসছে। আমি ওর যদি ওর কোনো সিনেমা দেখি নাই যতদূর জানি, এবং শাকিব খানকে দিয়ে আমি অপু বিশ্বাসকে চিনেছি, তো সেইভাবে আমি বললাম আর কি। ওকে, তুমি এই টাইপের একটা স্ট্যাটাস লিখছো যে ভাইরাল হলেই সেলিব্রিটি, ফেমাস আর্টিস্ট বা ব্র্যান্ড প্রমোটার হওয়া যায় না। আগে এই শব্দগুলোর মতো কি মানে জানেন? তুমি তো বাংলা প্রচুর ভুল লিখো জান্নাত, মূর্খের মতো বলেই যাবেন, বলো। আচ্ছা, এটাই তো আমি বললাম, আবার বলো সুন্দর করে, এটা হয় না, আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, ভাইরাল কথাটার মানে কি? ভাইরাল কথাটার মানে হচ্ছে সামহাউ আমি সংক্রামক আর কি। হ্যাঁ, নেগেটিভ বা পজিটিভ ভাবে মানুষের ওয়ালে পৌঁছাইছি। সেটা কি হিরো আলম হতে পারে, ক্রিম আপা হতে পারে, বর্ষা চৌধুরী হতে পারে। এদেরকে নেগেটিভ ভাবে প্রভাব ভাবে গেছে। এদেরকে মানুষ দেখলে কিন্তু জড়ায় ধরবে না। আমাকে তো আচ্ছা, আমারটা তো ডিফারেন্ট। আপনি তো ভাইরাল না, আপনি ইউ আর আ জার্নালিস্ট, আপনাকে সবাই চেনে। আপনি অনেক ভালো ভালো মানুষের সাথে কাজ করছেন। ভাইরাল কিন্তু ভালোভাবে ভাইরাল, তুমি সেটা মিন করতেছো মনে হয়। ফেমাস, মানে পজিটিভলি ফেমাস। তো ভাইরাল হইলেই মানুষ নিজের সেলিব্রিটি দাবি করে কিভাবে? ভাইরাল তো আর সেলিব্রিটি এক জিনিস না। শোনো, সেদিন যে আমরা আমরা ভাইরাল, আমাদেরকে মানুষজন চিনে, আমরা জনপ্রিয়, তো ওদের মাথায় এই জিনিসটা ঢুকতেছেই না যে ভাই তোদেরকে দেখতেছে তো তার মানে তোরা জনপ্রিয় না, তোরা ফেমাস কেউ না। মানে যেমন ওই যে বর্ষা ওদের মতো, আচ্ছা, এটা আমি জানি না, আমি বসুনি তো মানুষের ওয়ালে জোর করে ঢুকে যায়। হ্যাঁ, সো এই যে যেটা তুমি বলতেছো যে ভাইরাল মানে তো ফেমাস না, ভাইরাল মানে তো আসলে সেলিব্রিটি না বা জনপ্রিয় না। তো বারিশ তো সেটাই ভাবতেছে না, যে ও যেমন ফারিয়াও ওইরকমই ভাবতো, তনি তো সেটাই ভাবতেছে যে আমি জনপ্রিয়। তনি এখনো তো লিখতেছে না যে আমি জনপ্রিয়। তনি কিন্তু একটা বড় ফ্যান ফলোয়ার আছে। দিস ইজ মাই পয়েন্ট, ফ্যান ফলোয়ার মানে তুমি যদি ভাবো যে তুমি ফেমাস, তুমি সেলিব্রিটি, তুমি জনপ্রিয়। বাংলাদেশে অনেক মেয়ে হইতে চায়, কিন্তু বারিশার মতো কয়টা মেয়ে হইতে চায় আমি জানি না, আর বর্ষার মতো তো আমার মনে হয় কোনো মেয়ে হইতে চায় না। তনি একটা স্ট্যান্ডার্ড তার করে ওর মানে স্ট্রাগল, তো মানুষ অনেক মেয়েরাই চায় যে আমি ওর মতো একটা বিজনেসওম্যান হব। অনেক মেয়েরা চায়, হয়তোবা চায় না যে আমি একটা বুড়া জামা বিয়ে করব, স্ট্রাগল করব, এত এটা চায় না, কিন্তু চায় তো মানুষ যে আমার এতগুলা শোরুম থাকবে। সো তনি ডিফারেন্ট থিং, আমি ওরা রাখবো না। কিন্তু বারিশা আর বর্ষা ওরা কেমনে সেলিব্রিটি? কোনো সেলিব্রিটি না ওরা, এটাই আমি বলতেছি। ওকে, ভিউ পাওয়ার জন্য আর সফল হওয়ার জন্য এখন একটাই রাস্তা, হাতা কাটা ছোট জামা আর অশালীন কথাবার্তা। তা না হলে তো মানুষ লাইভ দেখে না, সেলও হবে না, তাহলে ভাবছুদের মতো হয়ে যাই। এটা নিয়ে বলো প্লিজ। হ্যাঁ, এটা সামটাইমস আমার মনে হয় যে যদি মেয়েরা হচ্ছে একটু খোলামেলা জামা কাপড় পরে, তাহলে মানুষ খুব আগ্রহ করে দেখে। দরকারে দুটো গালি দেওয়ার জন্য আইসা লাইভটাতে ঢুকে, এবং সে যখন লাইভটাতে ঢুকে তার ফ্রেন্ড লিস্টের 10 জন মানুষ ওই লাইভটা ওপেন করে, সো ভিউ কিন্তু অটো হয়ে যায়। গালি দেওয়ার জন্যই হোক আর যেই জন্যই হোক, ভিউ কিন্তু হয়। এবং যখন ভিউ হয় তখন তো ডলার দেয় ফেসবুক, 1 সেন্ট দেখ আর 2 সেন্ট দেখ, দিবে তো দিবে। তো মেয়েরা তো এইভাবে শর্টকাট ওয়ে আপনাইতেছে। তো সামটাইমস মনে হয় যারা এদের মতো হইলেই তো মনে হয় ভালো হইতো, কিন্তু ওই যে মানুষত্বটা তো বেঁচে খাইতে পারি নাই, এটাই সমস্যা। যে মা বাবা তো এই শিক্ষাটা দেয় নাই, কারো বাবা মাই দেয় নাই। আমার মনে হয় যারা করতেছে তাদের বাবা মাও দেয় নাই, কিন্তু তারা একটা সঠিক গাইডেন্স পায় নাই। তো আমি তো এটা পারতেছি না, সো এটার জন্য মাঝে মাঝে মনে হয় যে আসলে এরকম করতে পারলে হয়তো ভালো হইতো, অনেক উপরে থাকতে পারতাম। আচ্ছা, মাহিরা রহমান, চামচামি কম করো প্রিয়। তুমি কার চামচামি করছো? তনি চামচামি করছো, এখন বলো কেন চামচামি করছো? তুমি তনির নেগেটিভ কিছু বলতে নিতেই পারছো না। আমি নেগেটিভ দেখেন, আমি একটা শুনেন, এখন আমি কি সবার নামে নেগেটিভ বলবো? হ্যালো, তুমি কারণ আমি নেগেটিভ বলার দরকার নেই, ফ্যাক্ট বলো। আমি তো ফ্যাক্টই বলছি। আমি কি আমি বলছি যে সে অনেক ভুল করছে, বাট তারে তো অনেক মানুষ আইডল মানে। এখন আমি মানি না, ইটস মাই অপিনিয়ন। অনেক মানুষ তো মানে। আর আমাদের অবস্থাটা এমন হয়েছে কি জানেন, কিছু বললেই চামচামি, কিছু বললেই স্বজনপ্রীতি, কিছু বললেই দালাল। এখন কিছুই বলা যাবে না, এটা হচ্ছে অবস্থা। মুখ বন্ধ করে ঘরে বসে থাকি, আপনারা টাকা পয়সা পাঠান, দেন টাকা পয়সা, আমরা সবাই মুখ বন্ধ করে বসে থাকি, এটাই ভালো হবে আর কি।
ওকে, নাজমিনস এক্সক্লুসিভ লিখছে যে নেগেটিভিটি এখন সবচেয়ে বেশি ভাইরাল হয়। হ্যাঁ, এটা ট্রু, নেগেটিভিটি ভাইরাল হয়। এটা তো আমি আগেই বললাম যে আমরা যে নেগেটিভ জিনিসগুলো আমরা আগে দেখি ফেসবুকে, এই যে কত ভালো ভালো কন্টেন্ট আছে, কত ভিউ পায়। ওই যে একটা ভাইয়া আছে না, কি যেন নাম, গোয়ান নাদির, এত ভালো কন্টেন্ট বানায়, নাদির অন দ্য গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো এত হাইপেই নাই না, আন্ডাররেটেড, ভেরি আন্ডাররেটেড। আইমান সাদিক কত ভালো ভালো কন্টেন্ট বানায়, মুনজারিন, কই ওদের তো এত হাইপেই নেই, বাট তারা অনেক রেসপেক্ট করে তাদেরকে মানুষ। উম্মেহানি জুইলিক্সে তনি যে শর্ট অফ শোল্ডার ড্রেস পরে, ও কি কোনো মডেল অ্যাক্ট্রেস? এখন অ্যানসার তুমি বারিশকে বললা যে ও মডেল অ্যাক্ট্রেস না, তো না, এটা তো আমি তো এটা সাপোর্ট করতেছি না, এটা তার পার্সোনালিটি, সে পড়তেছে, এটা তার পার্সোনালিটি। আমি তো কখনোই ওনার ভালো কাজ, বারিশের তো পার্সোনালিটি। হ্যাঁ বারিশ, কিন্তু বারিশ কি করতেছে? বারিশ যে লাস্ট একটা ড্রেস পরলো, যে কি স্কিন ড্রেস, আমার ওই ড্রেসটা দেখে খুব মেজাজ খারাপ হয়েছে, মানে এটা কি ড্রেস? তারপর প্রেগনেন্ট অবস্থায় একটা ড্রেস পরছিল, যে ওনাকে নিয়ে ট্রল করছিল, যে ছেলেটাকে জেলেও দেওয়া হয়েছিল। টনি কিন্তু জানে কোথায় কোন ড্রেস পরতে হবে। ওরা একটা টক শোতে ডাকেন, ও দেখবেন খুব ভালো একটা শাড়ি পরে আসছে, একদম নরমাল একটা সুতির ড্রেস। তুমি অ্যানসার দাও, এটাই আমি তোমার সাথে আসে খুব সুন্দর। হ্যাঁ, ডেফিনেটলি সোবার, খুব সুন্দর করে আসে। বারিশ আমার সাথে ভাবে আসছে, সুন্দর করে আসছে। ও হচ্ছে আপনার দেখবেন যে ইয়েতে, ওর বোনের বিয়েতে আমি দেখছি একদম ভদ্রভাবে গেছে, কিন্তু বারিশকে আমি দেখলাম যে ও অ্যাওয়ার্ড শুতে গেছে, ও এই একদম পাতলা একটা জামা পরে গেছে, বিকজ ও নিজেকে ভাবে ও সেলিব্রিটি, ও ভাবে ও নায়িকাদের মতো, যেহেতু অপু বিশ্বাসের আমি টনিকটাও সাপোর্ট করতেছি না, এটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু কিছু আছে না খুব বেশি হাইলাইটেড হয়ে যায়, টনিকটা হাইলাইটেড এখন একটু কম, বারিশেরটা একটু হাইলাইটেড বেশি, যেন আমিও কথা বলতেছি আপনিও কথা বলতেছেন। এখন ব্যাপারটা বুঝো, বারিশ হয়তো নিজের মাথায় ভাবতেছে ও আসলে তো মডেল ছিল এক সময়, ও মডেলিং করতে আগে, হ্যাঁ মডেলিং করতো, ও নৃত্যশিল্পী ছিল, কিন্তু ড্যান্সার ছিল। এখন ওই পরিচয়গুলো আড়াল হয়ে গিয়ে ও যেহেতু ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলতেছো, মানে এই জন্য আসলে ওকে তোমরা ওইভাবে নিতে পারতেছো না, যে বাট ওর মাথায় তো ওই যে আমি তো ভাই মডেল, আমি তো আমার কিছু নাই, আমার বিরক্ত লাগে যেন আমি ব্লক করে দিছি। আমার আছে না, আমার এখন টিভিতে কত নায়ক নায়িকা আছে, সবাই কাজ করতেছে, আমাকে সবার ভালো লাগতে হবে? না না না, তো আমার পার্সোনাল অপিনিয়ন না, সবাইকে কি আমি দেখবো? কিছু মানুষকে আমি ওকে, বটম লাইন ইজ তনিকে ওর ভালো লাগে না, ভালো লাগে না, খারাপও লাগে না। বারিশকে ওর ভালো লাগে না, বারিশকে ভালো লাগে না, এটা ট্রু, বাট তনিকে আমার ভালো লাগে না, খারাপও লাগে না। তনিকে তো আমার খুব ভালো লাগে। এটা আপনার আমার ভালো লাগে না, খারাপও লাগে না। হ্যাঁ, সে অনেক স্ট্রাগল করতেছে লাইফে, স্ট্রাগল সবাই করে, খুবই টাফ একটা, উনি একটা খুব সুন্দর একটা জীবন কাটাইছে ওনার সেকেন্ড হাজবেন্ডের সাথে, বাট এখন খুব টাফ একটা সিচুয়েশন কাটাইতেছে, যেন আমার একটু খারাপ লাগে তার জন্য। বাট তার মানে এই না যে তাকে আমার খুব ভালো লাগে আবার খারাপও লাগে, কোনোটাই না। ওকে, তার জন্য আমি মাঝে আর বারিশের জন্য নেগেটিভ, বারিশের জন্য নেগেটিভ করে, বারিশের ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, ইচ্ছে করে না দেখতে, ব্লক করে দিছি, মানে আমি না, ও দিছে, আমি দেই নাই। আচ্ছা ওকে, নাজমিন এন্টারটেইনমেন্ট 1988 লিখছে, ভাইয়া নেগেটিভ কোনো প্রশ্ন না করলে হয় না? ভাইয়া হয় না, তুমি বলো আমি কি নেগেটিভ কোশ্চেন করছি, বলো। ওনাকে জিজ্ঞেস করেন যে কি প্রশ্ন, আচ্ছা আমি কি নেগেটিভ করছি আর কোন কোশ্চেনটা আসলে পজিটিভ সেটা বলো, বাট তুমি তোমাকে নেগেটিভ কি কোশ্চেন করছি সেটা বলো। ভাই আপনারা তো জার্নালিস্ট, আপনারা যেটা করবেন ইচ্ছা সেটাই করতে পারেন, তাও ইফ ইউ ফিল বলো যে ভাই এটা নেগেটিভ ছিল, নেগেটিভ কি কোশ্চেন তো সেটা বলো। নেগেটিভ কোশ্চেন সবই তো নেগেটিভ, কোনটা সেটা বলো। এই যে আমি জানি না, তার মানে ইটস নট দ্যাট নেগেটিভ, ইটস আ ফ্যাক্ট। আমরা যেটা নিয়ে আসলে কথা বলতে চাই, ডিসকাস করতে চাই, ঠিক আছে? নেগেটিভ হয়তো কোনটা আমি বলি, যদি আমি ধরতাম যে তোমার সাথে বারিশের পার্সোনাল প্রবলেমটা কি, ক্লাশ কি, সেটা আমাকে বলো, ওইটা নেগেটিভ কোশ্চেন হতো। বাট যেটা আমরা ফ্যাক্ট ট্রাই করতেছি ডিসকাস করতে, সেটা আসলে নেগেটিভ হয় না। ওটাকে বলা হচ্ছে টার্ম, যেটাকে বলি আমরা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম, যেটা আমি একটু খোঁচাইতে ট্রাই করি, সো দ্যাট আপনারা শুনেন, আপনারা বুঝেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আবার একটা কথা আছে ভাই, আমি একটু বলি। আপনারা অনেকে বলেন না যে এদের নিয়ে কথা কেন বলেন, এদের নিয়ে কথা কেন বলেন, সামটাইমস একটু বলতে হয়, যদি না বলে তারা তো তাদের লিমিটটা ক্রস করে যাবে। যেমন ঝগড়াটা যখন হচ্ছিল, সবাই যখন বলা শুরু করছে, তখনই কিন্তু একটা সরির ইয়েতে আসছে, একটা সুরাহা হয়েছে, কিন্তু না বলে কিন্তু এগুলো চলতেই থাকতো। তো এখন কেউ বলবে না, এটা আমরা একটা সমাজে বাস করি না, কেউ রং করলে কি বলবে না, আমরা তো দ্বীপে বাস করি না। ওয়ান্স দে স্টার্ট সামথিং, বা তুমি একটা কিছু তোমাকে নিয়ে আসে বা ওদেরকে নিয়ে যে আসে আমার পেজে বা আমাদের ইনবক্স ভরে যায় পুরা, এক্স্যাক্টলি মানে ভরে যায় পুরা, তো তখন বাধ্য হয়ে কথা বলতেই হয়। বিকজ একটা জায়গায় যখন থাকি আমরা, তখন তো যে মঞ্জু ভাই কিছু বলতেছেন না কেন, মঞ্জু ভাই কিছু একটা বলেন, এটা নিয়ে কেন শো করতেছেন না, কিছু কেন বলতেছেন না, আবার যখন বলা শুরু তখন ভাই নেগেটিভ না করলে হয় না, বেয়াদব, আসো এখানে এসে কথা বলে যাও, পারলে আসো।
ওকে, তানিফা হোসেন লিখছে, প্লিজ আপা আপনাকে অনেক রেসপেক্ট করি, প্লিজ ডোন্ট টক অ্যাবাউট এনিবডি এলস। এক্স্যাক্টলি, এই যে আমি এটাই বললাম আপু, আমরা তো সমাজে বাস করি, তো আমাদের সমাজের বিষয় নিয়ে কথা যদি না বলি, আপনি পাশের বাসার ভাবি ঝগড়া করলে আপনি আপনার বান্ধবীরা বলবেন না এই পাশের বাসার ভাবি ঝগড়া করছে, এরকমই বিষয়টা না বললে তো থামবে না জিনিসগুলা। এখন আরেকটু প্রমোট করো তোমার পেজটাকে প্লিজ। আচ্ছা, আমার পেজটাকে প্রমোট করব? হ্যাঁ করো না প্লিজ, সোশ্যাল মিডিয়া লাইক দিতে বলো। তোমার পেজে কি রে ভাই, বুঝলাম না তোমার পেজে কি কি রিপ্লাই পাও সেটা একটু বলো ভাই। মানুষ প্রমোট করতে বলে দেখছেন নেগেটিভ কেন কোশ্চেন করে, তাহলে লাফায় অ্যানসার দিচ্ছে, যখন প্রমোট করতে বলি প্রমোটই করতেছে না, আজব কি। আচ্ছা, সবাই আমার পেজে লাইক দিবেন, ফলো করবেন। আর কি বলবো, তারপরে বলো। আমার পেজের নাম হচ্ছে ক্রাফট ফিউশন, CRAFTS ক্রাফট ফিউশন। একটু কঠিন, লোগোটা বেগুনি, আর লোগোটা আমার ভাই বানাইছে, একটু প্রমোট করে দিলাম আমার ভাইয়ের। হ্যাঁ, কারো যদি লাগে আমার ভাইকে নক দিবেন, আমার ভাই ফ্রি লোগো করে দিবেন। ফ্রি না, টাকা নাম দিতে হবে। আমি 50% পাবো। লাভ কি? কেন আমি 50% পাবো না? আচ্ছা ওকে, হ্যাঁ রাইট। ভাইয়ের নাম আরিফিন তালুকদার, সুন্দর সুন্দর মেয়েরা নক দিয়ে ভালো লাগলে বউ বানায় আনবো। ওকে, সাদিয়া ইসলাম মৌরি লিখ, মঞ্জু ভাইয়া আপনি নিজেই তো বারিশার ফ্যান। প্রশ্নই না, আপনি বারিশার ফ্যান? প্রশ্নই সারাদিন দেখি পোস্ট দিচ্ছেন, সারাদিন ওটা কি ফ্যান পোস্ট ডে দিচ্ছেন বারিশার সাথে? ইজ ইট আ ফ্যান পোস্ট? না, আই ডোন্ট নো, ডে দিচ্ছেন কেন তাহলে? ডে ওটা তো আচ্ছা, আমি ডেটা হচ্ছে ধরো আজকে ধরো তোমার যদি আজকে এপিসোড যাবে, তোমার সাথে আমার একটা ছবি থাকবে, ওই শোয়ের আগে আমি একটা ছবি পোস্ট করি যে কামিং সুন বা ওয়াচ দ্য এপিসোড, দেন পরে গিয়ে ওরা এপিসোডটা দেখে। আচ্ছা, সাথে পাশে একটা থাকে, ঠিক আছে? ভাইয়ার সাথে যখন যে আসে ভাইয়া তারই ফ্যান, এটা হচ্ছে ফ্যাক্ট কথা না। আমি আসলে ফ্যান শব্দটা আমি আমার খুবই অসহ্য লাগে। আবার যখন কি আমাকে বলে যে আমার ফ্যান, আমি আসলে ফ্যান তো আমি বলি না, আমার ফ্যান শব্দটা আমি ভেবে নিই না। আমি কারোর ফ্যান তো প্রশ্নই ওঠে না, বারিশার ফ্যান প্রশ্নই ওঠে না, তনির ফ্যান প্রশ্নই ওঠে না, আমি ওদের কারো ফ্যান না। ওকে, কমেন্টটা পড়ি। মঞ্জু ভাই আপনি নিজেই তো বারিশার ফ্যান, আপনার অনুষ্ঠানে বারিশা আসছে 4-5 বার। কে জানি একবার ওকে নিয়ে নেগেটিভ কথা বলছিল, আপনি ওকে কল করেছেন লাইভে, ওকে সাপোর্ট দিয়েছে। আচ্ছা ওকে, এটা আমি কালকে রিপোস্ট করছি এই ভিডিওটা। বারিশা আমার শোতে মনে হয় 4-5 বার না 6-7 বার আসছে, তো নিয়ে আসছে 7-8 বার, ঠিক আছে? আজকে মনে হয় জান্নাত আসলো সেকেন্ড টাইম। সো আমার শোটা যাদের সাথে আমার কথা হয় বা ওদের সে কী বলে এটাকে প্রমোশন দরকার হয় বা গল্প থাকে, তখন আমি ওদের সাথে কথা বলি যে হ্যাঁ ফাইন, মানে প্রথমে যখন আসে তখন তোরা কন্ট্যাক্ট করে আসে, বাট এরপরে যখন আমার সাথে যাদেরই কথা হয় আমি কিন্তু তাদের অফকোর্স আমি ইনভাইট করি, যেমন আজকে আমি ইনভাইট করে নিয়ে আসছি, বিকজ ও অনেক স্ট্যাটাস দিচ্ছিল এরকম উল্টাপাল্টা। তো আমার মনে হয়েছে ওর পেট ভর্তি অনেক গল্প যে আমি আজকে সব বের করবো। তো আচ্ছা, যেটা দিলাম ওইটা হচ্ছে দিন ফ্যাশনের ওনার ছিল, জুয়েন আপু আসছিল, সেখানে আসলে ব্র্যান্ড প্রমোশন নিয়ে ওদের 30,000 টাকা নিচ্ছিল লাইভে, ওরা এক একজন বাড়ির সেইটা নিয়ে কথা হয়েছিল। তখন আমি লাইভে ওকে ধরছিলাম যে বারিশ তুমি এত টাকা নাও এবং এইখানে তোমার কোনো দোষ নাই, বিকজ টাকাটা তুমি জোর করে নিচ্ছ না, এটা আমি বলছি। হ্যাঁ, টাকাটাকে ওরা দিচ্ছে, ওরা লাইভ করাচ্ছে, তনি লাইভ করাচ্ছে, তনি টাকাটা দিচ্ছে, বারিশ না করেছে বাট এন্টারপ্রেনার করে উদ্যোক্তারা, ওরা টাকাটা দেয়, বারিশ নিজে থেকে জোর করে টাকাটা নেয় না। এবং বারিশ সেই ফোন কলে সেটা বলছে যে আমি ওনার কাছে মেসেজ পাঠাই, আমি কল দিয়ে বলছি যে আমি আপনার লাইভ করতে চাই না, আমার কাছে নিয়ে আসছে। সো আমি প্রথম 30,000 টাকা নিয়েছি, পরে আমার ওটা চার্জ বেশি হবেই, সেটা আমি বলছি যে এটা ওর চার্জ নিয়ে ও কত টাকা নেয় সেটা আমার দেখার কোনো দরকার নেই। বাট আমার যেটা পয়েন্ট ছিল যে তোমার বিহেভিয়ার রুড, সেটা আমি ওকে বলছি যে তোমার বিহেভিয়ার রুড, এবং সেই ভিডিওটা আমি এখন আপনাদেরকে একটু শোনাইতে চাই, না হলে আসলে এরা অনেক বার বেড়ে যাচ্ছে। গুড বিহেভ করো তোমরা একটা ব্র্যান্ড নিয়ে কাজ করো, এবং এটা তোমাকে নিয়ে ভালোই কিন্তু অনেকগুলো আমার কাছে, আমি তোমাকে বলছি এর আগে, তুমি আসলে একটু যে অনেক প্রেশার থাকে, অনেকবারই বলছি রুড বিহেভ, তোমার উপরে জিনিসটা অনেকবারই কমপ্লেন আসছে যে বারিশ অনেক বেশি রুড বিহেভ করে। এটা বিকজ অফ হতে পারে যে এক্সপেকটেশন তোমার উপরে বেশি, বিকজ দে আর পেইং ইউ, বাট এই বিহেভিয়ারটা তুমি কি ব্যস্ত হয়ে পড়বা। এখানে সাপোর্ট এরকম কোশ্চেন কয়জন করছে ওকে, ও রুড বিহেভ নিয়ে কয়জন করছে আমাকে বলেন? এই কোশ্চেনটা যে আমি করলাম ওকে, কয়জন করছে এই কোশ্চেনটা? ও রুড বিহেভ নিয়ে অনেক কমপ্লেন আসছে, তখন আমি কোশ্চেনটা করছি ওকে। তো এখানে ফ্যানের কি আসলো এখানে? তারপরে আসছে ও টাকা পয়সা আপনারা দেন, ওরা দেয়, তো সেটা নিয়ে আমার কথা বলার কোনো কারণ, আমার রিজনই নেই, ওটা নিয়ে আমি কেন কথা বলবো ভাই?
টাকা দাও তোমরা, বাড়ির জোর করে টাকা নিচ্ছে না, এক্স্যাক্টলি বাড়ির জোর করে টাকা নিচ্ছেন, তো আমি কেন বলবো এখানে? তনি আপু তো আমার সুদে সরি বলে গেছে যে ভাই আমরা টাকা দিই, আমরা ওদেরকে এটা বাড়াইছি জিনিসটা অবভিয়াসলি, সো তখন এটা নিয়ে তো আমি কেন সাপোর্ট করবো? সাপোর্ট করার কোনো কারণই নেই। আচ্ছা ওকে, তারপর হচ্ছে তো 4-5 বার 10 বার আসলো, ইটস নাথিং টু ডু উইথ মি বিইং ফ্যান ওদের, ওকে ফ্যান এখানে কিছু নেই। ওকে, রাবেয়া আক্তার রুন লিখছে অনেক ভালো শালীন একজন মানুষ তুমি, তো নিবা পারিস না। আচ্ছা তোমাকে বলছে, কিন্তু ও বলছে ও স্লিভলেস পরে আসবে এরপর থেকে, ও ভিউজ হয় না। না 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 আমি বলি নাই, বলছি যে যদি আসি তাহলে ভিউজ হবে, আমার মা মানে বের করে দিবে। আচ্ছা আন্টি একটু আসেন, এই যে ওর মাকেই চাচ্ছিলাম। ওকে, আমি একটা দুটো কমেন্ট পড়ি, আন্টির কথা তো শুনবো আমরা, আর একটা দুটো কমেন্ট নিচ্ছি আমরা। জান্নাত আপুকে দিয়ে তো অনেক লাইভ তোমাকে হার্ট দিছে, তাজমা তুরিন কে তোমার এটা? ছোট বোন আমার, ছোট বোন, এই জন্য দেখছেন বুঝছিলাম। পেজে আমার পেজে আর কি। হ্যাঁ, বেস্ট অফ লাক জান্নাত তোমাকে দিচ্ছে, বেস্ট অফ লাক জান্নাত। ওকে আন্টি, জি আসসালামু আলাইকুম, কাছে নেন। হ্যাঁ ভেরি গুড আন্টি, এখন বলেন আপনি এই যে আপনার মেয়েকে নিয়ে কি বলবেন? আমার মেয়ে, আমি তো সব ভালোই বলবো, তারপরেও দর্শকরা যদি ভালো বলে তাহলে এটা আমার ভালো লাগবে আর সবারই ভালো লাগবে। তবে আমার মেয়ে অনেক পরিশ্রম করছে জীবনে, ছোটবেলা থেকেই পরিশ্রম করছে, আর এখন যেই পর্যায়ে আছে ওইখানে তো ছিল না। তারপরে ও তো 1000 টাকা দিয়ে ওর এই বিজনেস শুরু করছে, আজ এত দূর আসছে। অবশ্যই বাবা মার সাপোর্ট ছিল, আমি সাপোর্ট একটু বেশি করছি ওর বাবার চেয়ে, তো ও বেশি অনেক পরিশ্রম করছে। সবাই ওর জন্য দোয়া করবেন, এটাই আমার কামনা। আন্টি এতক্ষণ যে কথা শুনলেন আপনি, বলেন আপনি কথা শুনে কি বুঝলেন? আমি যা শুনে বুঝলাম, আসলে আমি কারো বিপক্ষে না, তনি বলেন বারিশা বলেন, আমি কারোই বিপক্ষে না, আমি সবারই ভালো বলবো, সবাই পরিশ্রম করে কষ্ট করে। তবে তনির কথা আমি আমার একটু মায়া লাগে, যেহেতু আমি মায়ের জায়গায়, যে তনি অনেক পরিশ্রম করে আর ওর ছোট ছোট 2টা বাচ্চা আছে। আমি আমার মেয়েকেও অনেক সময় বলি যে কারো পিছনে তুমি লাগবা না, কারোর বিপক্ষেই তুমি কথা বলার কোনো দরকার নাই, সবাই যার যার জায়গা নিয়ে বিজনেস করে, সবাই ভালো করুক, আমার দোয়া সবাই ভালো করুক বিজনেস। তো বারিশার তো একটা বাচ্চা আছে, ও ট্রাভেল করছে। আমি বারিশার বাচ্চা আমি অতটা দেখি নাই আর আমি জানিও না, তবে বারিশাকে আমি চিনি, যেহেতু একই কলেজে পড়ছে, ওর মায়ের সাথে আমার অনেকবার কথা হয়েছে, ওইভাবে চিনি, কিন্তু ওর এই ফেসবুক ছাড়া ওকে আমি চিনি না। ওকে, একটা কমেন্ট আসছে, লুনা ওয়ালস লিখছে, হাই মঞ্জু, হোপ ইউ আর কিপিং ওয়েল। ইয়েস আই এম। ইটস ডেঞ্জারাস, হিউমিলেটিং, ওরিং and nerve-wracking how Bangladesh is engaging with non-materialistic issues. Are we so lame? Is there lack of constructive issues? Topic highly alarming indeed. আমি সেইটাই বলি বারবার যে এরা আসলে নেগেটিভ একটা জিনিস পেলে ঝগড়াঝাটি ভাবছে যে এটাতে রিচ, এটাতে ঝগড়া করলেই ভিউজ পাবো, উল্টাপাল্টা লাইক উইয়ার্ড জিনিস করলেই আমি ভিউজ পাবো, মানুষজন দেখবে। তো সেই জন্যে লাইভে এসে যা করে এক একজন, ধরো, এবং এখন কিছু হলেই, সো যারা এরকম বিহেভগুলো করে ওরা, ওই যে যেটা বলতেছিলাম যে ফর নাথিং দেখতেছে যে এরকম মানে বসে টুকটুক করে খেলে ভিউজ বাড়তেছে, মানে উল্টা ক্যামেরা বাহাত দিয়ে খাচ্ছে, ডানা দিয়ে খাচ্ছে, কিন্তু ক্যামেরা তো বাহাত দেখা যাচ্ছে, হা করে খাচ্ছে যেভাবে, মানে এগুলো আসলে মানে কেন করো তোমরা? আসলে আমি লাইভে ওইভাবে খাই না। হ্যাঁ, যদি খুব আম্মু জান্নাত, ইটস নট অ্যাবাউট ইউ, দুষ্টিমি করছে তোমাকে দিয়ে বলতেছ না, বাকিদের কথা আমি জানি না। আচ্ছা, খাওয়ার বিষয়টা বলতে তো হবে, তুমি তো এজ আ লাইভে কিন্তু খাওয়ার বিষয়টা আমি স্টার্ট করছি, এটা জানেন? আল্লাহ, এই তো কালকে তো এখানে বসে আছে। হ্যাঁ, এটা আমি একটু বলি, এটা হয়তোবা অনেকে জানে না। আমি যখন লাইভ স্টার্ট করি 2019 সালে, আমি যখন লাইভ স্টার্ট করি তখন আমি জব করতাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো জব যখন করতাম, আমি অফিস থেকে এসে লাইভ করতাম, তো আমি এত টায়ার্ড থাকতাম, বাট আমার গোল ছিল আমি দৌড়াবো। তো আমি ওই যে লাইভের মধ্যে চা খেতাম, আম্মু মাঝে মাঝে খাওয়াই দিত, তো ওই সময় না অনেক ভিউজ হইতো, কিন্তু আমি না তখন এটা বুঝতাম না যে এই জন্য ভিউজ হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমি এটা কমাই দিছি। যখন বুঝে গেছো তখন? না, আমি বুঝি নাই, পরে বুঝছি যে লাইভে এসে খাইলে ভিউজ হয়, এন্ড ইট লুকস সো অড। হ্যাঁ, অনেক মানুষ থাকে ক্ষুধার্ত, সারাদিন বিভিন্ন কারণে খাইতে পারে না, যে তার কাছে খাবার নেই, অনেক কারণেই থাকতে পারে, বা আমি যে খাবারটা খাচ্ছি ওইটা তার খাওয়ার নিষেধ, এগুলো যখন বুঝতে পারছি তখন আমি লাইভে খাওয়াটা একদমই প্রায় টোটালি বন্ধ করে দিছি। এখন একদমই খাই না এরকম না, খাই, বাট এই যে একদম ভিউজ পাওয়ার জন্য এসে খাওয়া এরকম না। মাঝে মাঝে আম্মু মজার কিছু রান্না করলো, এটা রিভিউ করি, বা হচ্ছে
নিজে মজার কিছু রান্না করলে একটু দেখাই যে আজকে এটা রান্না করছি, বাট লাইভে খাওয়ার বিষয়টা আমি একদমই অ্যাপ্রিসিয়েট করি না। কারণ অনেক মানুষ থাকে যাদের অনেক কিছু নিষেধ আছে খাওয়া, যারা অনেক কিছু খেতে পারছে না, অনেক অসুস্থ মানুষ আছে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারা খাবারটা খাবে না। এই কারণে আমি লাইভে এখন খাই না, আমার এটা একদমই পছন্দ না লাইভে খাওয়া। ওকে, আন্টিকে শোনার একটা রিজন আছে তোমার, লাইক ইউ নো শি ইজ লাইক ইউ ইন্সপিরেশন, এবং তোমাকে উনি অনেক সাপোর্ট করছে। কতটুকু সাপোর্ট করছে? আচ্ছা, আম্মু হচ্ছে আমার সাথে একটু রাজনৈতিক কাজ কারবার করছে, একটু রাজনীতি করছে। আমি একটু বলি আজকে যেহেতু ফিল্ড পাইছি, কাছে নিতে হবে তো। আমি যখন লাইভ আমার পেজে আমার প্রোডাক্ট আনাই করা শুরুটা আম্মু করাইছে। হ্যাঁ, এই বদনাম করব আমি বলে আজকে পাইছে আম্মুকে। তো শুরুটা আম্মু করাইছে, খুব ভালো রেসপন্স আসতেছিল। বাট ফ্যামিলি থেকে যখন প্রেসার আসতেছে তখন আম্মু কি করছে, তখন আম্মু আমাকে বলছে না এখন করা যাবে না, করা যাবে না, করা যাবে না, মানে এত রাগারাগি করছে। তখন আমার পাশে আমার ভাই ছিল, তখন ও এখন পর্যন্ত আমাকে অনেক সাপোর্ট করে, আমার ফেসবুক সবকিছু হ্যান্ডেলসও করে। বাট ওই সময় একটু আম্মু ইয়ে করছিল, তো ওই জন্য এখন আমি আম্মুকে কথা শুনাই যে তুমি সুযোগ বুঝা আমার ছাড়া দিছিলা, বসে লাইফ করা লাগবে না। বাট বিকজ তখন তুমি ম্যারিড ছিলে সেইজন্য মনে না 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 না, তখন আমার বিয়ে হয়নি। ফ্যামিলি থেকে অনেক মেয়ে লাইফ করে, মেয়ের কামাই খাবি, ছি 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 তোর এত বাজে দিন আসছে, মেয়ে শরীর দেখাইতেছে লাইভে। যদিও আমি খুবই শালীন ভাবে থাকার চেষ্টা করতাম, বাট আম্মু তখন একটু ভেঙে পড়ছিল। তো এটা নিয়ে আমি আম্মুকে এখনো কথা শুনে যে তুমি তো ওটা করছিলা, কিচ্ছু হইলেই বলি তুমি তো ওটা করছিলা। আপনি বলেন কেন করছেন, কেন করছেন আপনি এরকম? আপনাকে বলছে আপনি রাজনীতি করেছেন ওর সাথে। আসলে যখন আমি লাইভ শুরু করাই তখন আমার শোরুম ছিল 2-3টা, রাইট? তখন আমি এখন দুই পক্ষের কথাটাই বলি। হ্যাঁ প্লিজ প্লিজ, একটু কাছে নিয়ে কথা বলতে হবে। আমার মেয়ে তখন এসএসসি পরীক্ষা দিবে, হ্যাঁ রাইট। তখন যখন ওদের ও তো ছোট ছিল, আমার ছেলে একদম ছোট ছিল, আর আমার মেয়ে তখন এসএসসি পরীক্ষা দিবে। তখন আয়শা একদিন আমার ছেলে বলল যে টিভি দেখতে পারে না, দুইজনে টিভি দেখা নিয়ে লাগছে। আমার ছেলে বলল যে আম্মু আপু পড়া বাদ দিয়ে টিভি দেখে। তখন আমি শোরুম যাওয়া বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে এই মেয়ের পাশে পড়ালেখার জন্য সময় দিতেছি, যেন আমি টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আমার মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেলে তার আমি শুরু করতে পারবো। রাইট রাইট। এই জন্য সাপোর্ট দেওয়া, সময় দেওয়া শুরু করলাম। এরপরে যখন আমি সবগুলো শোরুম ছেড়ে দেই তখন আমার আর্থিক অবস্থা একদম খারাপ হয়ে যায়। অফ কোর্স বিজনেসটা হ্যাঁ খারাপ হয়ে যায়। ওর আব্বুর চাকরিও তখন একটু হয়ে যায়। তারপরে আমি যখন মেয়ের পরীক্ষা শেষ হয়, কলেজে ভর্তি হয়, তারপরে আমি আর্থিক অবস্থা খারাপ হওয়ার পরে আমি একদিন বললাম যে সবাই দেখি একটু এরকম লাইভে করে, তুমি একটু ট্রাই করে দেখো না। তখন প্রথম যখন লাইভ শুরু করে তখন 2জন কি 3জন ছিল। প্রথম লাইভে আমার একটা 3 পিস বিক্রি হয়েছিল। বাহ বাহ। 2-3 জনের ভিতরে একটা 3 পিস বিক্রি হয় আমার। এরপরে আমি তো ওরে দিয়া মানে প্রত্যেক দিনই একটু করাবার ট্রাই করাই যে একটু করো বাসার মধ্যে। তখন তো কিছুই ছিল না, শুধু কম দামি একটা মোবাইল ছিল। ওটা দিয়ে শুরু করার পরে যখন দেখি অনেক ভালো রানিং হচ্ছে, তখনই মানুষের আজে বাজে কথা শুরু করতেছে। ওর বাবাও এসে আমাকে অনেক ধরনের কথা বলতেছে, মেয়ে দিয়া লাইভ করা ওইটা ঠিক করতেছে না। তখন আমি ওর সাথে রাগ করি, এবং আমি যখন লাইভের পাশে থাকতাম ওই দিন আমি লাইভের পাশে আমি আর যাই নাই, রাগ করে যে তোমার লাইভ করা লাগবে না। তখন থেকে একা একাই শুরু করছে। তখন আমার ছেলেকে বলছি যে আমি তো রাগ করে আয়শা করছি, তুমি ওর পাশে যাও, তুমি একটু ওর কাছে যাও। তখন আমার ছেলে আর কি গিয়ে ওর পাশে রাজনীতি করেন সাপোর্ট। এটা তো আমি জানতাম না, এখন বলতেছে এটা আজকে জানলাম, বললাম আমি জানতাম না যে ওরা ভাই বোন এত মিল, যে আমি কখনো যদি ওরা রাগ করে আমি মনে হয় কি করবো আমি জানি না, ওদের এত মিল, ওদের ভাই বোন, এক বোন আর এক বোনের অনেক ভাই বোন সাপোর্ট করে। বিয়ে দাও তারপর দেখবা সব শেষ, বউ এসে সব ধ্বংস করবে। বিয়ে দেন আন্টি। এই যে আপনি ওর বিয়ে কেন দিলেন এরকম করে হুট করে? আসলে সব মা বাবাই চায় যে মাথার উপরে একটা ছাদ থাক, ছাদ থাক, সাপোর্ট থাক। কোনো এক সময় আমরা যেমন বয়স হয়েছে, আমার মেয়েরও তো বয়স হবে, আর ভাই তো সারা জীবন থাকবে না, ভাই বিয়ে করবে, তখন ভাই বউ সেটা পছন্দ, কোনো ভাই বউই পছন্দ করবে না। আমিও সেটাই চেয়েছি আর কি, যেমন ওর সাপোর্ট থাক, আমার মতো ছেলে মেয়ে হোক এরকম।
ও প্রেগন্যান্ট না আন্টি? স্বীকার করতেছেন, দেখছেন আন্টি? না, স্বীকার না করার কি আছে, এটা তো সবার দোয়া চাইবো, সবাই খুশি। আর বিশেষ করে ওর শ্বশুর শাশুড়িরা অনেক খুশি হবে আমার মনে হয়। আর যেটুকু বুঝলাম একবার এরকমের একটা চেয়েছিল, মনে করছে যে প্রেগনেন্ট, তখন ওর শ্বশুর বাড়ি থেকে অনেক গিফট পাঠাইছে ওর জন্য। ও অলরেডি বুঝছিল, তারা মনে করছে মানে শুধু মানে মাথা ঘুরতেছে, তারা মনে আল্লাহ আল্লাহ আমার শাশুড়ি খাবার দাবার সব পাঠিয়ে দিছে। আমার শাশুড়ি তো মানে আমাকে এই যে 5 মাস বিয়ে, আমরা কিন্তু আলাদা থাকি, আমি আর আমার হাজবেন্ড বাসার কাছে আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকি, এই পর্যন্ত আমাকে রান্না করতে দেয় না। ভেরি গুড। আমার মেয়ে কালো হয়ে যাবে, আমার মেয়ের হাত পুড়ে যাবে, তুমি আমার মেয়েকে দিয়ে রান্না করাবা, উনি জাস্ট কি খাবা, জান্নাত কি খাবে পাঠিয়ে দেয় রান্না করে প্রত্যেক বেলা। সো শি ইজ ভেরি নাইস পারসন। আর আমার মনে হয় বিয়ের প্রথম সব মেয়েরাই বলবে শ্বশুরবাড়ির মানুষ খুব ভালো, এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই বলবে। কিন্তু আমার শাশুড়ি কিরকম, সে অনেক স্ট্রিক্ট, যা বলবে হচ্ছে একদম মুখের উপরে বলবে, ওইখানে বলে জিনিসটা ওখানেই শেষ করে দিবে। পরে ওই যে পিছনে বলা ছেলের কাছে, তো ওনাকে আমি ভয় পাই, কিন্তু খুবই ভালো মানুষ। আর আমার দেবরটা হচ্ছে খুবই কুল, মানে রক একটা দেবর। তো আমার শ্বশুরবাড়ি নিয়ে আমি অনেক ব্লেসড। তো আমি চাই যে কারণ নজর না লাগুক, সারা জীবন এইভাবে থাকুক, এবং আমি ওই ডিসটেন্সটা মেইনটেইন করি, প্রাইভেসি রাখো। হ্যাঁ, আমি ওই যে এখন পর্যন্ত কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষদের কোনো ছবি পোস্ট করি না বা কিছু আমি করি না, আমি চাই না নজর লাগুক। তোমার তো শয়তানে তো লাড়াচাড়া দিতেছে, জামাইরা নিয়ে লাইভে আসবে বলতেছে। এটা আমি আন্টি কিন্তু শেষ, তাইলে মাথায় রাখেন, এটা একটা লাভ হবে। ও অন্য জায়গায় যা যদি নিয়ত খারাপ হয় যে তাহলে বলবে যায় তুমি না জান্নাতের বউ জামাই, হ্যাঁ দাঁড়াও জান্নাতে পুরো ফোন দিতেছি। কেউ যদি কোথাও দেখে, ইভেন যদি কারোর সাথে কথাও বলতে দেখে, তাইলেই তো হয়েছে। তো এটা একটা কিন্তু ভালো স্ট্র্যাটেজি, যারা লাইফ করে তাদের জামাইরা পরকিয়া করতে পারে না। আমি এই পর্যন্ত শুনি নাই, আমি করছে আমি জানি না। আচ্ছা, মানে যারা লাইফ করে তাদের জামাইরা মানে যদি সংসার করতে চায়, আমার মনে হয় না ওইভাবে পরকিয়া করার সাহস আছে, কারণ এক্সপোজ হয়ে যাবে। তো কারোর সাথে দেখা করতে গেলে তুমি আরে ওই আপুর জামাই এখানে কি করতেছে, আপু আপনার আমি একদিন নিউ মার্কেট গেছি, যে বলবে আপু, সে আপু যদি করে তখন কি করবা? তাইলে তো কিছু করার নাই। আমি নিউ মার্কেট গেছি, জাস্ট আম্মুর সাথে র্যান্ডম শপিং করতেছি, তখন মানুষ আপু এটা আপনি না, ইনবক্সে পাঠাইছে ছবি, তখন কিন্তু কেউ কিছু বলে না। তো এরকম খবর কিন্তু চলে আসবে কোনো না কোনো ভাবে। যখন ওকে নিয়ে বাইরে গেলে, ওকে মানে তোমার ভাইকে নিয়ে মানুষ ওই পাঠায়, তুমি দেখতে পাচ্ছ, আমরা কেউ দেখতে, ওরা তো দেখতে পাবে না, তাই না? বলে তোমার ভাইকে সামনে আছে, আপু এটা আপনার ভাইকে আজকে দেখছি। দেখা যায় যে দূরে কোথাও গেলে, ঢাকার বাইরে গেলে, আপু আপনার ভাইকে দেখছি। তো যারা লাইফ করে তাদের জামাইদের মনে হয় পরকিয়া করার সাহসটা ভাবে হয় না, যে ধরা খেয়ে যাব। তো এটা একটা ভালো বুদ্ধি যে ওরা যদি আমি লাইভে রাখি, বেশি করতে পারবে না। আর ওরে প্রচুর মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, খালি মানে সেদিন ওর ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতেছি, একটা মেয়ে বলতেছে 100 টাকা বিকাশ করো তো ভাইয়া, আপনাকে আমি চিনি, আমাকে 100 টাকা বিকাশ করেন। তো ওকে এত মেয়েরা নক দেয়, আমি সামটাইমস ভাই মানে 100 টাকা বিকাশকে চিনে দেখা, এটা যদি চিনে না তো অপরিচিত মেয়ে। ওকে, তো এরকম ওকে প্রচুর মেয়েরা নক দেয়। তো আমার মেয়েরা তো দিলে ভালো, তো মেয়েরা দিলে ভালো, ছেলেরা দিলে তো প্রবলেম হয়ে যাবে। ছেলেরা দেখ, মেয়েরা না দেখ, আমার জিনিস আমার থাক, যত বেটার ইচ্ছা নক দেখ। মানে তোমার আচ্ছা ওকে, এনিওয়েজ আন্টি আপনি বিজনেস একটু বলেন না, আপনার ও তো একটু বিজনেস নিয়ে কথাই বলতে পারে না। আমি আর পারি না। আমি সবাইকে বলবো জান্নাতের পেজটাকে সাপোর্ট করবেন, সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, কিনতে বলেন, বউয়ের জন্য জামাইদেরকে কিনতে বলেন। অবশ্যই বউয়ের জন্য জামাই কিনবেন, আর গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ড কিনবেন, মা বোনের জন্য ছেলে কিনবেন, সবাই কেনাকাটা করবেন, সবাই পাশে থাকবেন, সবার জন্য আমার দোয়া রইল, জান্নাতের জন্য সবাই দোয়া করবেন। আন্টি তো শ্বাস করে দিল। আন্টি আমার আরো কথা আছে, এটা তুমি এখানে আমাদের এখানে যেটা হয় যে একটা মেয়ে আর একটা মেয়ের পিছনে লেগে থাকে একটু ভালো কাজ করলেই, এবং তোমাদের মানে সোশ্যাল মিডিয়াতে যারা আছো, তোমরা যারা কাজ করতেছো, বিশেষ করে এন্টারপ্রেনার্স যারা আছো, এই জিনিসটা তুমি কতটুকু ফেস করছো তোমার বিজনেসকে ডাউন করার জন্য? অনেকে অনেক কিছু করে। আমি না দেখি কি মেয়েরা এখন অনেক স্মার্ট হয়ে গেছে, মেয়েরা একটু কম লাগে, এখন বেটাররা বেশি লাগে। ওকে, হ্যাঁ বেটাররা, মেয়েরা একটা পোস্ট দিলেই বেটার ওর মধ্যে এত বাজে কমেন্ট করে, আমি মেয়েদের কমেন্ট খুব কম দেখি, এবং ছেলেদের কমেন্টে দেখা যায় মেয়েরা রিপ্লাই দেয় আপনার প্রবলেম কি। ছেলেরা খুবই মানে ছেলেদের মনে হয় কোনো কাজ নাই,
মেয়েদের লাইভে পড়ে থাকবে। যেমন আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটা ভিডিও দিছি, সবাই বলতেছে হ্যাঁ কেন জামাইকে নিয়ে ভিডিও, তোমার জামাই কি কোনো কাজ করে না, তোমার জামাই কি করে বিজনেস নাই, তোমার জামাই কি তোমারটা খায়, মানে বেটাদের মেয়েরা কিন্তু বাজে কমেন্ট করে নাই, ছেলেদের খালি চুলকানি। তো এখন আমার মনে হয় মেয়েরা অনেক স্মার্ট হয়েছে, ছেলেরা বেশি খারাপ হয়ে যেতেছে দিন দিন। ওকে, আমরা এই আমাদের যে স্ট্যাটাসটা ছিল, যেটা আসলে লাইভের যে ক্যাপশনটা দিয়েছিলাম আমরা, সেইটাতে আমরা শেষ করে তারপরে যাব ঝগড়া ঝাঁটি ছাড়া, এরকম ছাড়া কি ব্যবসা করা পসিবল কিনা। কজ ফেসবুকের রিচ, যেটা তুমি বলতেছিল, ফেসবুক রিচ ওরা বুঝে গেছে, বিশেষ করে বাংলাদেশের ভিডিও, এখানে ঝগড়া লেম না হলে রিচ দেয় না, এরকম মনে হয় জিনিসটা, রাইট? তো তোমরা আসলে কিভাবে ভাবতেছো যারা বিজনেস করতে যাচ্ছ? অবশ্যই পসিবল। আমার মনে হয় অনেক ট্যালেন্টেড সেলার আছে, ইনফ্লুয়েন্সার আছে, আমাদের একটু ডিসকভার করা দরকার, একটু রিসার্চ করা দরকার যে ঝগড়া ছাড়া পজিটিভলি কিভাবে আগানো যায়। আমরা হচ্ছে ওই যে ফেসবুকে থাকতে থাকতে আমাদের ব্রেনটাকে ইউজ করি না, যেটা দেখতেছি ওইটাই করতেছি, কিন্তু আমরা যে নিজেদের সময়টা আলাদা একটু অফিসে টিমের সাথে টিম ওয়ার্ক করব, যে কিভাবে কি করা যায়, আলাদা ডিসকভার করব, একটা জায়গায় যাব, ফিল্ড ওয়ার্ক করব, ওই জিনিসগুলো করছি না। কারণ আমরা ওই যে ঘরে বসে টাকা কামাইতে কামাইতে আমরা খুবই অলস হয়ে গেছি, আমরা এখন আর বাইরে যেতে চাইতেছি না, আমরা চাচ্ছি কিভাবে ঘরের মধ্যেই ঝগড়া করে যাই করে করা যায়। কিন্তু আমরা যদি বের হই, একটু বাইরে বের হই, একটু ডিসকভার করি, একটু আলোচনা করি, আমার মনে হয় অপিনিয়ন সবার কাছ থেকে নেওয়া যায়, একটা ছোট বাচ্চার কাছ থেকেও নেওয়া যায় যে আচ্ছা বলো তো আজকে কি ক্যাপশন দিব, হ্যাঁ মাকে জিজ্ঞেস করা যায়, তো দেখা যায় কোনো না কারোটা কারো লেগেই যাবে। তো এইভাবে একটু রিসার্চ করলে আমার মনে হয় অবশ্যই আমাদের বাংলাদেশি মেয়েরা অনেক বেশি ট্যালেন্টেড, ঝগড়া করা তো কোনো ট্যালেন্ট না, অনেক ট্যালেন্টেড মেয়ে আছে, একটু সুযোগের দরকার আর একটু ডিসকভার দরকার, নিজেকে নিজে ডিসকভার করা দরকার। কারণ যারা এখন অনেক ভালো ভালো সেলার আছে তারা কিন্তু লাইফে কোনো কন্ট্রোভার্সি ছাড়াই খুব ভালো করতেছে। ওকে, মুন্নি আক্তার তখন একটা বলছিলাম না, কমেন্টটা ঠিকমতো করেন, সে কমেন্ট করছে তনির সাথে ঝামেলা হয়েছে টকশোতে কে কাকে বেশি বলেছে, তনি বারিশাকে বেশি অপমান করেছে, এই জন্য ওই ঝগড়া নাকি লাগছে। আমি টকশোটা দেখি নাই, যেটা তনি আর বারিশ শেয়ার করছিল। হ্যাঁ, তো দ্যাটস নট দ্য রিজন, আই গেস রিজনটা তো ছিল যে বারিশ যে বলছে যে তনি রেস্টুরেন্ট আছে সেটা ফেক বলছে, যেটা ওটা নিয়ে এটা বলবে কেন? আচ্ছা ওটা হ্যাঁ, আমি যদি একটা ধরেন মিথ্যা কথা বলিও, আমিও সেটাই বলছি, তো তুমি আমারে জাজ না কইরা না দেখে তুমি কেন বলবে? কেন বলতেছো? হ্যাঁ রাইট। আর অনেক মানুষই তো চাওবাজি করে, তুমি সবাই ধরে বলতে যাবা কেন? আর তো ফেক না, যতদূর আমি জানি রেস্টুরেন্ট তো ফেক না, ওনার মতো মানুষ ফেক না। আমি সেটা বলছি যে ফেক যদি হয় তোমার কি এক্স্যাক্টলি, ধরো ফেক, ধরো তুমি একটা মিথ্যা কথা বলছো, তো তত তোমার কি? আন্টি আপনার কি বলেন? না আসলে আপনি কি দেখেন আন্টি, নাকি শুধু আপনি আমার শো দেখেন? না আপনি আমার শো দেখেন না? আপনার শো আমার কাছে গেলে তো সবাই দেখে, কিন্তু যখন সামনে আয়সা করে তখন আপনি বুঝছি, আপনি বারিশ তনিকে দেখেন, বুঝতে পারছি। না বারিশ তনিকে ওদের দেখতে হয় না, ওদের তো দেখতে হয় না, ওরা তো এমনিতেই আয়সা করে, সবাই তো ওদের নিয়ে কথা বলতেছে, সবাই না দেখতে চাইলেও। আপনারা এটা কিভাবে দেখেন? আপনি ধরুন মায়েরা কিভাবে দেখেন? আমি বলবো কি, আমি তনিকে একটা কমেন্ট করছিলাম, তনি পাইছে কিনা আমি জানি না, আমি বলছিলাম যে তোমরা এটা মিটাইয়ে ফেলো, কারণ তোমরা দুজনেই মিটাইয়ে ফেলো, ঝগড়াঝাটি কোনোদিনও ভালো সুফল আনে না, রাইট। এটাই ও পেয়েছে কিনা আমি জানি না। ওকে, বাট আপনারা মানে যারা মুরব্বী আর কি মায়েরা, এই জিনিসগুলো যেহেতু আপনার মেয়েও কাজ করতেছে এরকম লাইভে, আমি কারো পক্ষে বলবো না, আমি বলবো যে ঝগড়াঝাটি কারো না, শুধু ঝগড়া না, মানে আপনারা কিভাবে দেখেন এই জিনিসগুলো? শুধু ঝগড়া না, মানে লাইভে আমাদের চোখে তো খারাপ লাগে, আমাদের চোখে তো খারাপ, অবশ্যই খারাপ লাগবে। মানে একটা প্র্যাকটিস, বাচ্চারাও দেখতেছে জিনিসগুলো, আপনারাও দেখতেছেন, মানে এটা কি মেসেজ যাচ্ছে, তাই না? সেটা হচ্ছে আমার কথা, যে আপনারা এটা কিভাবে দেখেন। আমরা খারাপ চোখেই দেখি এটা। ওকে আন্টি, থ্যাংক ইউ ক্রাফটস ফিউশন, প্লিজ এখান থেকে আপনারা ড্রেস নেবেন। হ্যাঁ, আপনি বলতে চাইলে একটু বলেন, লাইক করতে পারেন, ফলো করতে পারেন পেজটাকে, আমারটাও বলেন, ফলো করবেন। আর এগুলো জান্নাতের পেজের আরে জোস, জান্নাতের পেজের শাড়ি আমরা আজকে মামে দুজনেই পরে আসছি, এগুলো এখন স্টকে আছে, আপনারা যদি কিনতে চান। কি জন্য বলছে হোয়াট ইজ দিস প্রাইস না, কোথায় গিয়ে একটা মেয়ে কি জন্য জিজ্ঞেস করতে প্রাইস, how much of this price? Auntie, how much of this price? She don't know, even I don't know. আমি জানবো না, আমাকে এটা আজকে আমরা লাইভ করব, আজকে আম্মুকে নিয়ে লাইভ করব। আমি যদি জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে এইটা আছে কি, তাইলে আমি বলতে পারবো আছে বা নেই, প্রাইসটা পরে, প্রাইসটা আমি বলতে পারবো না, টিম বলতে পারবে। হ্যাঁ টিম বলতে পারবে। জান্নাত বলো।
হাউ মাচ অফ দিস প্রাইস কি জানো, আমি তো ভুল বলতে পারতেছি না। হাউ মাচ অফ দিস প্রাইস, হ্যাঁ এটা এগুলো আজকে মনে হয় আমি লাইভ করব, আমি আর আম্মু আজকে মনে হয় প্রথমবার আম্মুকে দিয়ে শাড়ি লাইভ করাবো, দেখি ভিউ হয় কিনা। এটা আন্টি আজকে প্র্যাকটিস দেখি করতেছে, আজকে ভিউ হয় কিনা আম্মুকে দিয়ে লাইভ। আরে আন্টি ভিউ হবে না, আজকে আম্মু লাইভে আসবে, একটু ঝগড়া লাগাই দিই তাইলে হবে। ঝগড়া করতে পারবো না তো। আন্টি বুদ্ধি দিয়ে আপনি কি করবেন জানেন, ওর ধরুন পেট ভরে আছে, খেয়েটে তারপরে লাইভ হয়ে গেছে, আপনি তাও একটা প্লেটে খাবার নেবেন, খাওয়াই দিবেন ওকে, দেখবেন আন্টি লাইভের ভিউজ। হ্যাঁ বলো কি যেন বলছিলেন স্যার। হ্যাঁ এটাই বলছিলাম যে আজকে আম্মুকে নিয়ে লাইভে আসবো, সবাই দেখবেন। আর এই শাড়িগুলো থাকবে, আর অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকবে। আর এগুলো হচ্ছে অরিজিনাল তন্তুজ শাড়ি, ইন্ডিয়ান। আর সবাই আমার পেজে লাইক দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর ক্রাফটস ফিউশন এখানে মেনশন দেওয়া আছে, ক্রাফটস ফিউশন পেজটা মঞ্জু ভাইয়ের পেজে মেনশন দেওয়া আছে, একটা লাইক দিবেন। আর মঞ্জু ভাইয়ের পেজে তো অলরেডি আপনারা লাইক দিয়ে রাখছেন। কিছু বলতে চাও? থ্যাংক ইউ। আর কিছু আমরা যা আলোচনা করলাম একটা সামার আপ। আচ্ছা, আমাদের এই শোতে এই যে যা আলোচনা করলাম, এটা আমি আসলে কাউকে ছোট করার জন্য বলি নাই, আমি জাস্ট আমার মনের ভাবটা প্রকাশ করেছি। এখানে আমি অবশ্যই ভুল থাকতে পারি, সো যতটুকু ভুল হয়েছে আমাকে মাফ করে দিবেন, কারণ আমি কারো মনে কোনো কষ্ট দিয়ে কথা বলতে চাই না, না চাইলেও কষ্ট দিয়ে কথা বলতে হয় সামটাইমস, কিন্তু আমি আসলে ভুল করে থাকলে আমি সরি। আর এই তো জান্নাত, থ্যাংক ইউ, তুমি খুব ভালো কথা বলো, এবং তোমাকে অনেকেই কমেন্ট করছে যে তুমি খুব শালীন ড্রেস আপ করো, অ্যান্ড আন্টি তোমাকে অনেক সাপোর্ট করে, তোমার ভাই তোমাকে সাপোর্ট করে, এবং তোমার হাজবেন্ড তোমাকে সাপোর্ট, আই হোপ হি ইজ সাপোর্টিভ এন্ড সাপোর্ট করে। ওর হাজবেন্ড যে সাপোর্ট ওকে করে, আমি আমার মেয়েকে অনেক সময় বলি যে তোমার হাজবেন্ড যে সাপোর্ট করে, সব স্বামীরা সাপোর্ট করে না, অনেক সাপোর্ট করে। ও সারাদিন বাসায় কাজ শেষ করে এসে ওরে সাপোর্ট দেয়। এই জন্য আমি ক্যামেরার পিছনের মানুষটা থাকে না যে সাপোর্ট করে, এই যে ভাইয়া যেমন ক্যামেরার পিছনে, ওনাকে ছাড়া চলবে না আমাদের, ও হচ্ছে ঠিক ওরকম একটা মানুষ, ক্যামেরার পিছনে থেকে সাপোর্ট করে খুব। তোমার কথা শুনছে তোমার লাইভে, এটা না চালাতে লাইভে শুনবে না, এটা কি কাজ তাহলে? লাইভে না, ওটা তো রেকর্ডেড। আমার হাজবেন্ড হচ্ছে যে ক্যামেরার পিছনে থেকে সাপোর্ট করা মানুষ। লাজুকলতা না, ওর কথা হচ্ছে যে ভাই তুমি নিজেই অনেক ভালো পারতেছো, তোমার আমাকে দরকার নেই লাইভে আনার। হ্যাঁ আমি নিজেও চাই না অত একটা যে আসুক জামাই বারবার লাইভে, আমার নিজের কাছেও অড লাগে। আর যেমন জামাই একটু পর্দায় রাখতে চাই আপাতত, যদিও আমি লাইভে একটু পর্দায় রাখতে চাই। কি দিন আসলো জামাই পর্দা করবে, মাইয়ারা লাইভে এসে ডিউটি করবে, কি ও পিছনে আছে, পিছনেই থাকুক, আমি চাই আবার এমনি অনেক ভিউজ হোক, জামাইকে আমার লাইভে না আনালো, পিছনে থেকে সাপোর্ট করুক। তোমার ভিউজ কিসে হয়? ভিউজ আমার ভিউজ আসলে কন্টেন্ট বানাও তো না এমনিতে লাইভ ছাড়াও? কন্টেন্ট আসলে তো আর কি কন্টেন্ট বলে কিনা আমি জানি না, আমার যখন যা মাথায় আসে আমি তখন। কি লাস্টে কি মাথায় আসছে? আজকে যে হাজবেন্ড আমার সাথে একটা প্র্যাঙ্ক করছে। কি প্র্যাঙ্ক করছে আপনি দেখেন তোমার পেজে? আমি ও আমার সাথে প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্ক করে ও আবার হচ্ছে ওটা এডিট করছে, করে আমাদের একটা নতুন পেজ খুলছি, ব্লগ পেজ, বলতেছে এটাই দেব। কি পেজ? বেস্ট ফ্রেন্ড বিকাম হাজবেন্ড ওয়াইফ। তো তাহলে তো ওকে তো লাগবে, তখন তোমার তো ভিডিওতে আসতে হবে না? আসবে আস্তে আস্তে, হুট করে না, হুট করে কেন? আচ্ছা, অনন্ত জলিলার বসার মতো আস্তে পর্দা খুলে দিবা, আস্তে আস্তে অনন্ত জলিলার বসার মতো, কেউ কারো ছাড়া সিনেমা করব না, ও শুধু আমার না, এরকম জামাই বলে পর্দা করে। আচ্ছা বলো। হ্যাঁ আচ্ছা এটা দেখাই না, ও হচ্ছে আজকে একটা করছে আমার সাথে, প্র্যাঙ্ক করছে। তোমার পেজে আছে? হ্যাঁ পেজে আছে। আচ্ছা তাহলে তো তোমরা ওখান থেকে বের করতে পারবো। ক্রাফটস ফিউশন। হ্যাঁ আন্টি আপনি ভালো আছেন তো না? হ্যাঁ ওকে, কোনটা বলো? এই যে হ্যাঁ। আচ্ছা ওটা কি কাহিনী, কি বলো তো? ও একটা মেয়ের ছবি ল্যাপটপের সামনে ভিডিও অন করে আমাকে ফোন দিছে। তো ফার্স্টে বুঝছি যে প্র্যাঙ্কই করতেছে, কারণ এত সাহস কি ওর আছে এখনো হয় নাই, মেয়ে নিয়ে আসবে ভিডিও কলে। হ্যাঁ তো আমি হ্যালো বলতেছি, হ্যাঁ কি অবস্থা বলো। তো হঠাৎ করে তাকে দেখি একটা মেয়ে, বলতেছি তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো? ও মা কথা বলতেছে না, এখন একটু কলিজার মধ্যে, কারণ বাসায় তো একলাও, আমি তো এই বাসায়, তার ভিতরে কি পুরুষ মানুষ, ফেরেশতা তো না। তারপর তো আমি বলতেছি যদি প্র্যাঙ্ক হয় তাহলে কিন্তু খবর আছে, সিরিয়াস হলে তো আরো খবর আছে, কোন করবো তোমার আমি। তারপর তো গালি যা ছিল স্টকে সব দিছি, বিপ বিপ করে দেওয়া। তারপর সে দেখাচ্ছে এটা ল্যাপটপের মধ্যে, and it looks so real. If you see, it looks so real. হ্যাঁ দেখলাম আমি, it looks so real. হ্যাঁ ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পর্দা খুলে দাও। ওকে জান্নাত, থ্যাংক ইউ, তুমি না যেটা বললেন তুমি খুব ভালো কথা বলেন। কন্টেন্ট লেম কন্টেন্ট এখনো বানাও নাই, যদি বানাও গুড লাক উইথ দ্যাট। লেম কন্টেন্ট তো আমার সব কন্টেন্ট লেম, আমার কন্টেন্ট শেখার কিছু নাই তো। ও আচ্ছা ওকে, আমার কন্টেন্ট লেম কন্টেন্ট মানে হচ্ছে যেগুলো যে এরকম
ঝগড়াঝাটি ওইটাকে না ওইগুলো বানাই না, বাট আমার করে খাবা ফর নাথিং না ওইগুলো বানাই না, বাট আমার কন্টেন্টে আসলে শেখার কিছু নাই। দেখলে একটু হাসি পাইতে পারে, একটু ভালো লাগতে পারে, বাট আমার কন্টেন্টে শেখার কিছুই নাই। এটা আমি সবসময় বলি, কিছুই নাই আমার কন্টেন্টে শেখার। ওকে, আর লাইভে কি বলো? শুধু সেল করো নাকি ওইসব নিয়ে কথা বলো? লাইভে আমি খুবই কম উল্টাপাল্টা কথা বলি। লাইভে আমি সেলই করি, কারণ লাইভটা যারা দেখে তারা সময়টা খরচ করে দেখে, আর ভিউয়ার্স যারা দেখে, সো আমি একটু উল্টাপাল্টা কথা একটু লাইভে কম বলি। যাক, তোমাকে প্রচুর মানুষ কমেন্ট করছে, তোমাকে খুব ভালোবাসে, তোমাকে এরকম লিখছে। তারপর আবার একজন লিখছে আন্টি পাশে নাকি জান্নাত আপু, ওই যে তুরিন, ও লিখছে। কমেন্টগুলো পরে পড়ে সুন্দর করে রিপ্লাই দিও, ঠিক আছে গাইস? থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্টি, খুব ভালো লাগছে আন্টি, খুব ভালো লাগছে। জান্নাত, তোমাকে খুব ভালো লাগছে? খুব ভালো লাগছে তোমাকে? মোটা লাগে নাই? হ্যাঁ, তোমাকে মোটা লাগতেছে না? গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এন্ড ক্রাফটস ফিউশন পেজ লাইক করবেন, ফলো করবেন, আর সেল করে তো এখান থেকে কিনতে পারেন। হ্যাঁ, ঈদে ওদের নতুন কিছু আসবে, আর ওর জামাই কিনে আমার সাথে একটা লাইভ স্টোরি একটা শেয়ার করার কথা। আমাদের ঈদে একটা নতুন শো প্ল্যান করছি, সেটা আমরা প্ল্যান করব, কিন্তু যদি পর্দা থেকে বের না করে তাহলে তো লাভ নেই, বিকজ পর্দা তো জামাইতে কথা বলতে হবে। দেখা গেল ওই কথা বললো না, না কথাই বললো, ও জামাই কোনো কথা বলতে দিল না, তাহলে তো হবে না। সো ও কথা বলে তো জামাই কথা বলতে পারবে না, এটা তো রুলস। এই জন্য আমি বিয়ে করতেছি না। দাঁড়াও গাইস, থ্যাংক ইউ জান্নাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।